আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সাথে ফিজিক্সের আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আপনাদের সাথে আমার কিছু ক্লাস হয়েছে। আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার পরিচয় আপনারা সবাই জানেন, সেজন্য আর খুব বেশি বিস্তারিত বলতেছি না। আগেই বলেছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী বেতার প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আপনারা যারা ফিজিক্স পড়েছেন, মানে যারা বলতে কি সবাই তো আপনারা ফিজিক্সে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন। আপনারা খুব ভালোভাবেই জানেন যে ফিজিক্সের এক মানে অন্যতম নতুন যে থিওরিগুলো আছে এর মধ্যে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অন্যতম, এবং পুরো ফিজিক্সের অতীতের সকল ধারণা চেঞ্জ করে দিছে হচ্ছে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো এটা নিয়ে আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আমরা। আর আলোচনাটা এমনভাবেই রাখা হয়েছে যেন এটা এমসিকিউর জন্য হেল্পফুল হয়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আলোচনা করতে হলে আপনারা জানেন যে কত রকমের প্রসঙ্গ, কত রকমের জিনিস আসলে সামনে চলে আসে। এর অনেক কিছুই এখন আমাদের হয়তো নর্মালি আমরা যারা নর্মাল চিন্তাভাবনার মানুষ তাদের সহজে বুঝে আসে না, অনেকেই বুঝেন হয়তো। তো এই জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো আমাদের এই আলোচনার মধ্যে যে জিনিসগুলো আজকে আসবে সেগুলোর অন্যতম অংশ হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা বা ক্লাসিক্যাল ফিজিক্স যেটা আমরা পড়ি, সেইখানের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ সিস্টেম অফ পার্টিকেলস। কোনো একটা সিস্টেম এবং ওই সিস্টেমের ভিতরে থাকা অসংখ্য পার্টিকেলস এর জন্য আমাদের যে সংরক্ষণশীলতা নীতিগুলো আছে, যেরকম আমরা সংরক্ষণশীলতা নীতিগুলো পড়েছিলাম হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এই ধরনের বা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যে সূত্রগুলো পড়েছিলাম সেগুলো সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের হবে সেইটা নিয়ে এখানে আলোচনা করা হবে। রকেট মোশন নিয়ে আলোচনা করা হবে। যদিও আমরা খুব যে কোনো জিনিসের তুলনা করার জন্য অনেক সময় বলি যে জিনিসটা আসলে রকেট সায়েন্স না, সহজেই বোঝা যাবে। তো এখানে সেই রকেট নিয়ে আমরা আলোচনা করব। খুব বেশি জটিল কিছু না, যেহেতু এমসিকিউ পরীক্ষা, এমসিকিউতে কাজে আসতে পারে রকেট মোশনের কোন কোন অংশ কাজে লাগতে পারে, কোন সূত্রগুলো কাজে লাগতে পারে, এগুলো একটু জাস্ট দেখিয়ে দেওয়া, আর কিছু না। তারপর হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস পড়বো আমরা। আমরা এর আগে নর্মালি হচ্ছে এই ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার আগে অথবা এই রিলেটেড টপিকস পড়ার আগে আমরা নর্মাল কার্তেসিয়ান কোঅর্ডিনেটস সম্পর্কে পড়াশোনা করেছি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে কোঅর্ডিনেটসগুলো কাজ করে। তো আজকে আমরা নতুন ধরনের একটা জিনিস হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস, সেটা সম্পর্কে জানবো। হ্যামিল্টনস প্রিন্সিপাল সম্পর্কে জানবো। স্পেস টাইম, স্থানকাল, রিলেটিভিটি নিয়ে আলোচনা করতে হলে স্পেস টাইম নিয়ে আলোচনা করতে হয়। অর্থাৎ আইনস্টাইন যে জিনিসটা আলোকপাত করেছেন আসলে, যে একটা ভিন্ন ধারণা, সেই নতুন ধারণায় ঢুকতে হলে প্রথমে আমাদের স্থানকাল জিনিসটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে বা বুঝতে হবে। এরপর হচ্ছে আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে একটু হালকা আলোচনা করব। প্রথমেই চলে আসি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, যেটাই আপনারা বলেন না কেন। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, ফিজিক্সের এমন একটা অংশ, যে অংশটা হচ্ছে আমাদের ডেসক্রাইব করবে কীরকম, আমাদের দৈনন্দিন জীবনের যে সকল জিনিসপত্র আমরা দেখি, আমরা আমরা আমাদের গাড়ি গাড়ি যখন চলে দেখি, অথবা আমরা যখন ফুটবল খেলি, একটা ফুটবলকে লাথি মারি, সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফুটবলটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে মোশন, যে বিভিন্ন বস্তুর উপর আমাদের যে ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং সেই ফোর্সের পরে এটা যে গতিশীল হয়, এটার মধ্যে যে একটা মোশন তৈরি হয়, এবং এগুলো রিলেটেড আমাদের যে নিউটনের সূত্রগুলো এগুলোর উপর অ্যাপ্লাই হয়, এই রিলেটেড যাবতীয় আলোচনাগুলো আসলে এই ক্লাসিক্যাল মেকানিক্স করে। এবং এগুলো নর্মালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যক্ষ করতে পারি। কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে আমাদের হচ্ছে এই কিছু জিনিস, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আমরা পড়বো, সেটা কিছুটা ডিফার করে। সেটা হচ্ছে যেরকম এরকম যে যখন আমরা এই নর্মাল দৈনন্দিন স্বাভাবিক জীবনে যেই ফিজিক্সটা দেখি, মোশনটা দেখি, সেটা যখন ভেরি স্মল স্কেলে চলে আসে, খুবই ছোট স্কেলে, দেখেন পার্থক্য আকারে যদি এমসিকিউ আসে, এরকম আসতেই পারে যে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। হ্যাঁ, এই রিলেটেড এমসিকিউ আসলেও আসতে পারে। অথবা ক্লাসিক্যাল মেকানিক্স কোন কোন জিনিসের উপর অ্যাপ্লাই করা হয় সেটা আসতে পারে।
এবং ক্লাসিক্যাল মেকানিক্স কোন থিওরি বা লয়ের উপর ভিত্তি করে চলে সেগুলো আসতে পারে। তো এই জিনিসগুলো একটু দেখবেন আপনারা। যেটা বলতে নিছিলাম যে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, দেখেন যখন আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো প্রত্যক্ষ করি বা যে সকল বস্তুগুলোর ক্ষেত্রে সেগুলো প্রত্যক্ষ করি, এগুলো যখন খুবই ভেরি স্মল স্কেলে হয়ে যাবে, অ্যাটমিক পর্যায়ে চলে যাবে, অথবা অ্যাটমিক পর্যায়েরও ভিতরে ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে চলে যাবে, তখন আমরা আসলে এই যে নর্মাল স্বাভাবিক যে মোশন বা নিউটনস লগুলো অ্যাপ্লাই করে যে সকল কাজগুলো করি, ওই অ্যাটমিক পর্যায়ে বা ইলেকট্রন পর্যায়ে, প্রোটন পর্যায়ে বা আরও সাব অ্যাটমিক পর্যায়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সূত্রগুলো এভাবে কাজ করে না আসলে। তো তখন আমাদেরকে চলে যাইতে হয় বা তখন আমাদেরকে সাহায্য নিতে হয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের। তো এই ক্লাসিক্যাল মেকানিক্সের যেই আপনার সীমাবদ্ধতা, সেটা হচ্ছে অন্যতম একটা জিনিস যে খুব ছোট স্কেলের ক্ষেত্রে এই ধরনের ক্লাসিক্যাল মেকানিক্স কাজে আসে না বা এই থিওরিগুলো কাজে লাগে না। তারপরে পাশাপাশি যে এক্সট্রিমলি হাই স্পিডের কোনো জিনিস যদি থাকে, খুবই দ্রুত গতিতে চলাচল করে, এরকম আলো, তারপরে হচ্ছে ইলেকট্রন যদি খুব দ্রুত গতিতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করি বা নিক্ষেপ করি, তখন এই দ্রুত গতির জিনিসগুলোকেও আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি না। তো এই এই ভেরি স্কেলের জন্য, ভেরি স্মল স্কেলের জন্য আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়, এবং খুব হাই স্পিডের কোনো জিনিস যখন থাকে তখন সেক্ষেত্রে আমাদেরকে রিলেটিভিটির সাহায্য নিতে হয়। তো এই হচ্ছে মোটামুটি ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা আপনাদেরকে বললাম। আর ক্লাসিক্যাল মেকানিক্স নিয়েই আমরা মূলত বেশিরভাগ পড়াশোনা করে আসছি আসলে অনার্স মাস্টার্স লেভেলে। তো এই ক্লাসিক্যাল মেকানিক্সের কি কনসেপ্টগুলো আমি এখানে উল্লেখ করেছি, যে নিউটনস ল দিয়ে আমরা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের যাবতীয় ফোর্স বলেন, যে কোনো জিনিসের মাস বলেন, অ্যাক্সিলারেশন বলেন, ত্বরণ, এই এই জিনিসগুলো, অ্যাকশন রিয়াকশন, সব কিছু আমরা এই নিউটনস লর সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এগুলো গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। ফোর্স বললাম, যে কোনো জিনিসকে এক জায়গা থেকে এক জায়গায় নিতে বা কোনো জিনিসকে গতিশীল করতে হলে আমাদেরকে এই ফোর্স প্রয়োগ করার প্রয়োজন হয়। এই জিনিসগুলো, কনজারভেশন ল খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা একটু পরেই দেখব। তার আগে যেটা বলে নেই যে আমরা নির্দিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে হোক বা পার্টিকেলের ক্ষেত্রে হোক, মূলত পার্টিকেলের ক্ষেত্রে আমরা যখন যেগুলো গতির সূত্রগুলো করি অথবা ফোর্স অ্যাপ্লাই করি, পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখছি, এর আগেও আমরা এগুলো সম্পর্কে আলোচনা করেছি, যে কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন তার ভরবেগের পরিবর্তন হয়, এবং সেই ভরবেগের পরিবর্তনের একটা সংরক্ষণশীলতা নীতি আছে। কি পরিমাণ ভরবেগ পরিবর্তন হবে, কতটুকু হবে এবং কিভাবে সেটা সংরক্ষণ করবে। শক্তির নিত্যতা সূত্র আমরা পড়েছি। শক্তি নিত্যতা সূত্রের ক্ষেত্রেও আমরা জানি যে শক্তি কনজার্ভড হয়, সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। নতুন কোনো শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ইত্যাদি যে কনভারসেশন লগুলো আছে, এই এই জিনিসগুলো আমরা হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে করেছি। আজকে আমরা দেখব যে হচ্ছে একটা সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করে। ডিটারমিনিজম খুবই গুরুত্বপূর্ণ জিনিস ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে। ধরেন কোনো একটা বস্তু এখন t=5 সেকেন্ড সময়ে, আমি যদি বলি এরকম যে কোনো একটা বস্তু t=5 সেকেন্ড সময়ে এই জায়গায় অবস্থান করতেছে, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে t=10 সেকেন্ড সময়ে এই বস্তুটা কোথায় থাকবে, কোথায় যাবে, কোন পজিশনে থাকবে, এই জিনিসটা আমরা ডিটারমাইন করতে পারবো, বুঝতে পারবো। যে কারণে এই এই যে বৈশিষ্ট্যটা ক্লাসিক্যাল মেকানিক্সের, সেটাকে বলা হয় হচ্ছে ডিটারমিনিজম। তার মানে হচ্ছে আমরা আমাদের যে কোনো বস্তুর ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে ধারণা পেতে পারি, বা এর পরবর্তীতে কি হতে পারে সেটা প্রেডিক্ট করতে পারি অ্যাটলিস্ট। লিমিটেশনের কথা আমি আগেই বলেছি আপনাদেরকে, যে স্মল স্কেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করে না, হাই স্পিডের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করবে না। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এই টপিকসগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেখানে মহাকর্ষ যে শক্তি বা মহাকর্ষ যে আকর্ষণ বিকর্ষণ, যেটা হচ্ছে খুবই বেশি পরিমাণে আছে, যেখানে কোনো একটা বস্তুর মাস খুবই বেশি, সেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডও অনেক বেশি হবে। এই ধরনের গ্র্যাভিটেশনাল ফিল্ড যেখানে খুব বেশি থাকে, সেই জায়গায় আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্র অ্যাপ্লাই করে কোনো বস্তুর যাবতীয় ফোর্স, ভর, বেগ, এই জাতীয় জিনিসগুলো বের করতে পারবো না, বা এই সূত্রগুলো আসলে তখন অ্যাপ্লিকেবল হবেও না, বা সঠিকভাবে এই সূত্রগুলো দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তো এই ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে বেসিক আলোচনা, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আমরা আলোচনা করি।
এই ক্লাসিক্যাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ সিস্টেম অফ পার্টিকেলস। মানে একটা সিস্টেমের ক্ষেত্রে মনে করেন আমরা একটা পার্টিকেলের ক্ষেত্রে তো বলতে পারি যে এইটার যে ভরবেগ থাকবে পি, সেটা সংরক্ষণশীল হয়। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা সেটা দেখছি, নিউটনস ল। সেখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে জানি। তারপরে হচ্ছে শক্তির এনার্জির ক্ষেত্রেও আমরা সংরক্ষণশীলতা নীতি জানি। আমরা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ যেটা, সেইটারও ভরবেগের সংরক্ষণশীলতা, কৌণিক ভরবেগেরও সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে আমরা জানি। এই যে সংরক্ষণশীলতা নীতিগুলো জানি আমরা পার্টিকেল পর্যায়ে জানি। কিন্তু যদি আমরা কোনো একটা সিস্টেম কল্পনা করি, মনে করেন এটা একটা পুরোপুরি একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে তো একটা পার্টিকেল থাকবে না, এই সিস্টেমের মধ্যে অসংখ্য পার্টিকেল থাকবে। এখন এই যে পার্টিকেলগুলো আছে, এই পার্টিকেলগুলোর সবগুলো পার্টিকেলের জন্য আমার এই যে কনজারভেশন থিওরিগুলো কীরকম হবে, আমার সংরক্ষণশীলতাটা কীরকম হবে, সেটা আসলে আমরা এখানে বোঝার চেষ্টা করব একটা সিস্টেমের জন্য, দুঃখিত, একটা সিস্টেমের জন্য। তো দেখেন এখানে যে কথাটা বলা হয়েছে যে আমরা যে জিনিসগুলো পাই এখানে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে এনার্জি, আর একটা হচ্ছে টোটাল লিনিয়ার মোমেন্টাম। এই তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা দেখব, এবং এখানে কিছু কথা আমরা উল্লেখ করি, এগুলো কনস্ট্যান্ট থাকবে। এই যে টোটাল লিনিয়ার মোমেন্টাম, কোনো একটা সিস্টেমের ভিতরে টোটাল যে লিনিয়ার মোমেন্টাম থাকবে, যেটাকে আমরা ভরবেগ বলি, সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এনার্জি, শক্তি, এই পুরো সিস্টেমের ভিতরে এটা রিমেইন কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। কখন? সেটা হবে নেট এক্সটার্নাল ফোর্স। লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে, নর্মাল ভরবেগের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফোর্স বলবো, নর্মাল বল। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নেট এক্সটার্নাল টর্ক থাকবে না, বাইরে থেকে কোনো আমি টর্ক প্রয়োগ করব না। এবং এনার্জির ক্ষেত্রে আমরা বলবো নেট এক্সটার্নাল ওয়ার্ক। এই জিনিসগুলো আমরা বাহির থেকে কোনো নেট এক্সটার্নাল ওয়ার্ক, কাজ করব না। যদি এরকম করি তাহলে আমার এই পুরো সিস্টেমের যে সংরক্ষণশীলতা সেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমরা যখন আরো বিস্তারিত আলোচনায় যাব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথমে আমি একটু এনার্জি নিয়ে কথা বলি। যে নর্মাল আমরা যে ভরবেগের সূত্রটা, দুঃখিত, নর্মাল যে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়েছি, সেটা কি পড়েছি? আমরা পড়েছি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে বা কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে যখন শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে, অর্থাৎ মনে করি আমরা যে এখানে একটা বস্তুকে আমি গতিশীল করলাম, অথবা উপর থেকে কোনো একটা বস্তুকে আমি নিচে ফেললাম, তো এইখানে এই বস্তুটা উপরে যখন থাকবে তখন সম্পূর্ণটা থাকবে হচ্ছে, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। এটা যখন আস্তে আস্তে গতিশীল হবে তখন দেখা যাবে যে এই বিভব শক্তি কমতে থাকবে, আর গতিশক্তি বাড়তে বাড়তে এক সময় একেবারে নিচে মাটিতে পড়ার আগ মুহূর্তে এটা পুরোটাই হবে কি? গতিশক্তি। তার মানে এই পটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এখানে যদি 100 জুল পটেনশিয়াল এনার্জি থাকে, এইটা নিচে এসে দেখা গেল 100 জুল কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়েছে। নতুন কোনো শক্তির সৃষ্টিও হয়নি, নতুন করে কোনো সৃষ্টি ধ্বংসও হয়নি। এই জিনিসটা আমরা হচ্ছে নর্মালি শক্তির সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে জানি। এখন এটাই যখন একটা সিস্টেমের উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ এইটাই যখন আমি একটা সিস্টেমের উপর অ্যাপ্লাই করব, তখন কি হবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করি হচ্ছে যে আমাদের এটা একটা সিস্টেম। তখন এই সিস্টেমের ভিতরে যে আমি যদি কোনো কাজ না করি, কোনো এক্সটার্নাল কাজ না হয়, সাপোজ আমি মনে করি, আচ্ছা এর আগে সূত্রটা একটু বুঝি, যে আমার এখানে এই সিস্টেমের ভিতরে কি জিনিসগুলো আছে, এই সিস্টেমের ভিতরে যতগুলো পার্টিকেল আছে, এই সবগুলো পার্টিকেলের মধ্যে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আছে, যেহেতু এই পার্টিকেলগুলো গতিশীল, এবং এই প্রত্যেকটারই একটা পটেনশিয়াল এনার্জি আছে, বিভব শক্তি আছে। তাইলে আমি যদি এই সিস্টেমের মধ্যে টোটাল শক্তি কতটুকু আছে সেটা জানতে চাই, তাহলে আমার এই পার্টিকেলের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টের বা এই পার্টিকেলের কাইনেটিক অ্যান্ড পটেনশিয়াল এনার্জি, এরকম করে প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যদি আমি যোগ করি, তাহলে এই সিস্টেমের ভিতরে টোটাল কি পরিমাণ এনার্জি আছে আমি সেটা পাবো। সহজ হিসাব। তো আমি ধরে নিলাম এই সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে এটা, সামেশন অফ কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে টোটাল পটেনশিয়াল এনার্জি, সামেশন অফ টোটাল পটেনশিয়াল এনার্জি। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল আমার এই পুরো সিস্টেমের টোটাল এনার্জি। আচ্ছা, এখন এই টোটাল এনার্জিটা কি পরিমাণ হবে
সেটা নির্ভর করবে যে আমি এখান থেকে কি পরিমাণ এক্সটার্নাল কাজ করছি, এই বস্তুটার উপর আমার কি পরিমাণ কাজ করা হয়েছে। আমি যদি এই বস্তুটার উপর বল প্রয়োগ করি অথবা এই বস্তুটাকে আমি এক জায়গা থেকে এক জায়গায় সরণ ঘটাই, তাহলে এটার উপর আমি একটা কাজ করতে হবে। তাহলে এই কাজটা অবশ্যই তার এক্সটার্নাল যে টোটাল এনার্জি বা এনার্জি আছে এটাতে প্রভাব ফেলবে। তো আমি যদি ধরে নিই যে আমি টোটাল এক্সটার্নাল ফোর্স বা ওয়ার্ক হচ্ছে ডব্লিউ এক্সটার্নাল, আর ডব্লিউ ইন্টারনাল হচ্ছে এটার ভেতরে অভ্যন্তরে যে কাজগুলো হচ্ছে, বাইরে থেকে আমি কি কাজ করতেছি বা যে বল প্রয়োগ করতেছি তাতে যতটুকু কাজ হচ্ছে, এবং এই ভিতরের পার্টিকেলগুলো নিজেদের মধ্যে কতটুকু কাজ করতেছে, এই দুইটা কাজ যোগ করলেও কিন্তু আমি এই সিস্টেমের এই দুইটা কাজ যদি আমি যোগ করি তাও কিন্তু আমি এই সিস্টেমের টোটাল এনার্জি পাবো। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাহির থেকে করা কাজ এক্সটার্নাল এবং ভিতরে হওয়া কাজ ইন্টারনাল, এই দুইটার যোগফল হবে এই ভিতরের ফুল সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি প্লাস টোটাল পটেনশিয়াল এনার্জির যোগফল, অর্থাৎ দুইটাই হবে টোটাল এনার্জি। এখন যেহেতু আমরা দেখব হচ্ছে কনজারভেশন ল অর্থাৎ সংরক্ষণশীলতা নীতি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, যেহেতু এটা একটা সিস্টেম এবং এই সিস্টেমের ভিতরে আমরা বাহির থেকে কোনো কাজ করতে পারবো না, বাহির থেকে কোনো কাজ করতে পারবো না, এবং এটা একটা আইসোলেটেড সিস্টেম। সহজ হিসাব, আইসোলেটেড সিস্টেম মানে বদ্ধ সিস্টেম। এখন এই আইসোলেটেড সিস্টেমের ভিতর বাহির থেকে যেহেতু কোনো কাজ করা যাবে না, তার মানে আমার এই যে টোটাল এক্সটার্নাল ওয়ার্ক, বাইরে থেকে যেহেতু আমি কাজ করতে পারবো না, তাহলে এক্সটার্নাল ওয়ার্কের পরিমাণ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ইন্টারনাল কাজের পরিমাণ। ইন্টারনাল কাজের ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধরেন একটা পার্টিকেল এখানে আছে, এতে একটা পার্টিকেল যে একটা পার্টিকেলের সাথে এইভাবে কলিশন হয়, এখানে একটা পার্টিকেল আছে এটার সাথে যে এইখানে আরেকটা পার্টিকেলের কলিশন হবে, এরকম প্রত্যেকটা পার্টিকেলের সাথে পার্টিকেলের কলিশন হবে। এখন কলিশন হওয়ার পরে যে জিনিসটা হবে, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে একটা বস্তু যখন আরেকটা বস্তুকে ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে, তখন ওই বস্তুটাও আমাকে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন যেহেতু এই বস্তুটা ধাক্কা দিবে এই পার্টিকেলটাকে, এই পার্টিকেলটা এই পার্টিকেলটাকে ধাক্কা দিবে, তার মানে এই পার্টিকেলটাও বিপরীত দিকে একটা ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে। তো এখন যে জিনিসটা হবে, এইটা যদি হয় প্লাস এফ বল প্রয়োগ করে, আর এই পার্টিকেলটা যদি আমাকে মাইনাস এফ বল প্রয়োগ করে বিপরীত দিকে, তাহলে দেখেন তো যে এরা একজন আরেকজনকে ভ্যানিশ করে দিচ্ছে কিনা, দুই দিকে বিপরীত দিকে। তার মানে এই প্লাস এফ মাইনাস এফ একজন আরেকজনকে ভ্যানিশ করে দিতেছে। তো এই পুরো সিস্টেমের ভিতরে যত কলিশন হচ্ছে, যত ধরনের সংঘর্ষ হচ্ছে, তাদের একটা ফোর্সের কারণে তাদের একটা বিপরীত ফোর্স তাদেরকে কি করতে হচ্ছে, ফিল করতে হচ্ছে বা অনুভব করতে হচ্ছে, যে কারণে তারা এই একটা ফোর্স আর একটা ফোর্সকে ভ্যানিশ করে দিবে। তার মানে এদের এই সিস্টেমের ভিতরে টোটাল ইন্টারনাল এনার্জি ওয়ার্কও কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে টোটাল এক্সটার্নাল যে কাজ, বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ করি নাই সেটাও জিরো, ভিতরে যে কাজ হয়েছে সেটাও একটা আরেকটাকে ভ্যানিশ করে দিবে, তার মানে এটাও জিরো। তাহলে এখন দেখেন, আমরা যদি এই সূত্রটার দিকে ভালো করে খেয়াল করি, যে এইটা হয়ে যাবে টোটাল এক্সটার্নাল জিরো, টোটাল ইন্টারনাল ওয়ার্কও জিরো, তাহলে এই পোর্শনটা পুরোটাই হয়ে যাবে আমার জিরো। তাহলে আমি যেহেতু বাইরের থেকে কোনো বল দিতে পারতেছি না সেটা, আর ভেতরে কোনো কাজ হচ্ছে না বা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখেন যে কোনো একটা সিস্টেমের, আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল এবং যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি ছিল, তাদের ফাইনাল কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জিও সেইমই থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না, যেহেতু এখানে দুইটার পরিমাণই কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে কথাটা, যে দ্য সাম অফ ইটস কাইনেটিক এনার্জি, এইখানে সবগুলোর সাম কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি অ্যান্ড এনি আদার ফর্মস অফ এনার্জি, যে কোনো এনার্জি থাকুক না কেন, রিমেইনস কনস্ট্যান্ট, সেটার কোনো ধরনের পরিবর্তন হবে না। এই জিনিসটাই আমরা এইখানে হচ্ছে এনার্জি কনজারভেশন দেখলাম, সেটা হচ্ছে একটা সিস্টেমের ক্ষেত্রে। আসেন এইবার হচ্ছে আমরা লিনিয়ার মোমেন্টাম নিয়ে আলোচনা করি, নর্মাল ভরবেগ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু বলে নিই। নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল এরকম, যে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ করলে অবশ্যই সেটার ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ সেই বস্তুটা এখানে ছিল সেটা এম, আর এই ক্ষেত্রে এই বস্তুটা আদিবেগ ছিল ভি নট। এখন এটাকে যখন আমরা গতিশীল করব, তখন বস্তুটা গতি বাড়বে, তাহলে গতি বাড়লে বস্তুর ভর তো এমই থাকবে, কিন্তু বেগের পরিমাণ বেড়ে যাবে।
তাহলে এই যে ভর বেগ ছিল এখানে এম ভি নট, আর এখানে গতি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এখানে ভর হচ্ছে এম ভি। তাহলে এই যে ভরবেগের একটা পরিবর্তন হচ্ছে, অবশ্যই ভরবেগের একটা পরিবর্তন হবে যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি। নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে আমাদের যে এই যে ভরবেগের যে পরিবর্তন হবে, এই ভরবেগের পরিবর্তনের হার হবে এই যে আমি বলটা প্রয়োগ করছি সেটার সমানুপাতিক। তাহলে এই যে ভরবেগটা পরিবর্তন হচ্ছে, এইটা নিউটনের দ্বিতীয় সূত্র আমরা যেটা দেখলাম সেটা থেকেই আমরা এখন আসলে দেখব যে আমাদের এই ভরবেগটা কিভাবে সংরক্ষিত থাকে বা ভরবেগটা কিভাবে সংরক্ষিত থাকবে সেটা দেখবো এখন। হ্যাঁ, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা যদি একটা পার্টিকেলের ক্ষেত্রে চিন্তা করি, একটা পার্টিকেলের ভরবেগকে আমরা ধরতে পারি পি। এখন যদি আমরা একটা পার্টিকেল হিসাব না করে একটা সিস্টেম হিসাব করি, তাহলে এই সিস্টেমের ভিতরে পার্টিকেল থাকবে অনেকগুলো। এখন প্রত্যেকটার পার্টিকেল যদি আমরা ভরবেগ চিন্তা করি, তাহলে এটাকে P1 P2 P3 এরকম করে সবগুলো পার্টিকেলের আমরা মনে করি যে n সংখ্যক পার্টিকেল আছে এই সিস্টেমের ভিতরে, তাহলে Pn সংখ্যক সর্বশেষ যেটা হবে সেটার Pn হবে ভরবেগ। তো এই ভরবেগগুলোকে আমরা যদি যোগ করি তাহলে পুরো সিস্টেমের একটা ভরবেগ পাই, এবং এই ভরবেগ তো আমরা জানি যে P ইকুয়াল টু এম ভি। তো P1 ইকুয়াল টু M1 V1 P2 এরকম Pn একই রকমভাবে Mn Vn দিয়ে আমরা জাস্ট ডিনোট করছি। এখন আমরা যদি দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখেন, যে আমি যেটা একটু আগে বলছিলাম যে আমার ফোর্সটাই হবে কি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমার যদি নর্মাল লিনিয়ার ভরবেগের কথা আমরা চিন্তা করি, তাহলে নর্মাল লিনিয়ার ভরবেগ হচ্ছে পি, তাহলে ডিপি বাই ডিটি, তাহলে পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার কার সমান হবে? প্রযুক্ত বলের সমানুপাতিক হবে বা সমান হবে। তো এই যে প্রযুক্ত বলের সমান হবে এই এফ নেট, অর্থাৎ টোটাল কি পরিমাণ আমি বল প্রয়োগ করছি সেটা ইকুয়াল টু হবে ডিপি বাই ডিটি। এখন যেহেতু আমরা বলতেছি এটা একটা আইসোলেটেড সিস্টেম, এখানে আমি বাহির থেকে কোনো ধরনের বল প্রয়োগ করতেই পারবো না, বলের পরিমাণ কি হবে? জিরো হবে। তাহলে আমি যদি বল প্রয়োগই না করতে পারি, জিরো হয়, তাহলে ডিপি বাই ডিটির মান কি হবে? কনস্ট্যান্ট হবে অবশ্যই। আপনারা জানেন সেটা, যে ডিফারেন্সিয়েশন যখন আমরা করব, যখন জিরো হবে তখন ডিফারেন্সিয়েশন করলে এটার মান আসে কি? কনস্ট্যান্ট। তার মানে এই যে আমার ভরবেগের যে পরিবর্তনের হার সেটা কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে আমার এই মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম যেটা ভরবেগ, সেটা সংরক্ষিত থাকতেছে, পূর্বে যে অবস্থায় ছিল পরবর্তীতেও সেই অবস্থায় থাকবে। আচ্ছা, যদিও এখানে আমরা খুব বেশি ডেরিভেশন করব না বা বড় বড় সূত্র দেখব না, কিন্তু হচ্ছে এই যে জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো, যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে ডিপি বাই ডিটি ইকুয়াল টু কত হয়, বা ডিপি বাই ডিটির মান কি হয়, বা যে বললো যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এটা দিয়ে দিবে, অথবা আরও দুই একটা এরকম দিয়ে দিয়ে বলবে যে কোনটি সঠিক। তো সেক্ষেত্রে আমাদেরকে একেবারে সঠিকটা জানতে হবে, তাহলেই আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবো। এগুলোর কিন্তু বিশাল বড় বড় ধরনের ডেরিভেশন আছে, অনেক বড় বড় ইকুয়েশন আছে, এগুলো সলভ করা যায়, প্রমাণ করা যায়। তো যেহেতু এমসিকিউ পরীক্ষা, সেগুলো তো কাজে লাগবেই না, সেই হিসেবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে সেম আগের মতোই, যদি আমরা কৌণিক ভরবেগের ক্ষেত্রে সেই সংরক্ষণশীলতাটা দেখি সিস্টেমের ক্ষেত্রে অলমোস্ট একই রকম। তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা জানি যে, আমি এই জিনিসটা একটু সংক্ষেপেই দেখাই দিই, যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা জানি আগের দুইটার মতোই কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু পি। এই আর হচ্ছে আমার অবস্থান ভেক্টর, অর্থাৎ আমি যখন কোনো একটা পয়েন্ট থেকে যেই বিন্দুটার কৌণিক ভরবেগ বের করতে চাচ্ছি, এটার যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আর, আর পি হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। তাহলে এই আর এবং পি এর যে ক্রস গুণন, সেখান থেকে আমরা আসলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাবো, এবং পি হচ্ছে এমভি, সেটাও আমরা জানি। এখন একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মনে করি এটা পুরোটা একটা সিস্টেম, তো এই সিস্টেমের ক্ষেত্রে তো আমার একটা থাকবে না, আগেই আমি বলেছি যে সিস্টেমের ক্ষেত্রে অসংখ্য পার্টিকেল থাকবে। তো অসংখ্য পার্টিকেল থাকলে এই সবগুলোর সামেশন হবে টোটাল একটা সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আই, যেহেতু এখানে একটা 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 পার্টিকেলের ক্ষেত্রে বলছি আমরা, এরকম অসংখ্য পার্টিকেলের ক্ষেত্রে আই এর মান হবে এখানে আই থেকে সামেশন, দুঃখিত, সামেশন এখানে হবে আই থেকে এন পর্যন্ত, অর্থাৎ টোটাল এন সংখ্যক পার্টিকেলের কথা আমরা চিন্তা করতে পারি। এখন যেহেতু আমরা এল এর মান জানি, এই যে আর ইন্টু পি, তাহলে এখানে সামেশনগুলো আর ইন্টু পি দিয়েই হবে, অর্থাৎ সবগুলো পার্টিকেলের আর ইন্টু পি এর সামেশন করলে আমরা পাবো। তারপরে দেখেন এই জিনিসে
আমরা নর্মালি হচ্ছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে, রৈখিক ভরবেগের ক্ষেত্রে, নর্মাল ভরবেগের ক্ষেত্রে আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করি, কৌণিক ভরবেগের ক্ষেত্রে সেইটাই হচ্ছে আমাদের টাউ। তাহলে এই ক্ষেত্রে আমরা ফোর্সের জায়গায় টাউ বলবো। তো এখন এইখানে যে জিনিসটা হয়, যেহেতু এটা ভেক্টর রাশি, এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, যদিও এই ক্যালকুলেশন আপনাদের আসবে না, আমি জাস্ট এমনিই দেখানোর জন্য বললাম যে এখানে আরও অনেক ক্যালকুলেশন আছে, অনেক লম্বা ক্যালকুলেশন। এটা আমি জাস্ট সংক্ষেপ করে আনছি, জাস্ট এটা বোঝানোর জন্য যে কি হচ্ছে ঘটনাটা। তো দেখেন, আমার যে কৌণিক ভরবেগের ক্ষেত্রেও কি হবে, টাও এর পরিমাণটা হবে, যে পরিমাণ আমি টর্ক অ্যাপ্লাই করব সেটা হবে আমার কৌণিক ভরবেগের সমান। এখন কৌণিক ভরবেগের ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখেন এই এল এর মান আমরা লিখতে পারি আর ইন্টু পি। তো আর ইন্টু পি হচ্ছে প্রোডাক্ট রুল অনুসারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে প্রোডাক্ট রুল অনুসারে আপনারা ক্যালকুলেশন করতে 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 দেখবেন ফাইনালি হচ্ছে এই জিনিসটা আমাদের আসবে। সেটা কি, ডিএল বাই ডিটি ইকুয়াল টু হবে সামেশন অফ আর আই ইন্টু এফ এক্সটার্নাল, কি পরিমাণ আমি এক্সটার্নাল ফোর্স দিতেছি সেটা, এইটা ইকুয়াল টু হবে টাউ, যেটাকে আমরা টাউ বলতেছি আর কি। এই আমরা নর্মালি এটা জানেন কি না আপনারা, যে টর্ক নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে টর্ক হবে হচ্ছে টর্ক টাউ ইকুয়াল টু হবে অবস্থান ভেক্টর ইনটু ফোর্স, এর উপর অ্যাপ্লাইকৃত ফোর্স। তো এই যে অবস্থান ভেক্টর এবং ফোর্স, এই দুইটা মিলে এটা হয়ে যাচ্ছে টাউ। এখন দেখেন এই যে টাউ, যেহেতু আমরা বলছি যে আমরা বাহির থেকে কোনো ধরনের বল প্রয়োগ করব না, তাহলে এই টর্কের মান এই কি হবে, জিরো হবে। এখন টর্কের মান যদি জিরো হয়, কৌণিক রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডিএল বাই ডিটি, টর্কের মান জিরো। তো ডিএল বাই ডিটি যদি জিরো হয়, তাহলে এল কি হবে, কনস্ট্যান্ট। তার মানে কৌণিক ভরবেগেরও কোনো ধরনের পরিবর্তন হবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে, এত লম্বা আলোচনার মূল কথা হচ্ছে একটাই, যে সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন পার্টিকেলের ক্ষেত্রে চিন্তা করি, পার্টিকেলের ক্ষেত্রে যেরকম হচ্ছে শক্তি, ভরবেগ, কৌণিক ভরবেগ এগুলো সংরক্ষিত থাকে, আমরা যখন একটা পুরো সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করব, তখনও তার শক্তি, কৌণিক ভরবেগ, নর্মাল ভরবেগ, এই সবগুলো সিস্টেমের ক্ষেত্রেও কি থাকবে, সংরক্ষিত থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই ছোট ছোট যে সূত্রগুলো দেখার চেষ্টা করলাম আমরা, সেগুলো একটু দেখবেন আর কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। তাহলে এইখানে আসলে কনসেপ্টটা ক্লিয়ার রাখলে আপনি মোটামুটি এই সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেগুলো আনসার করতে পারবেন আশা করি। আসেন রকেট মোশন নিয়ে একটু কথা বলি আমরা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এখানে আলোচনার জন্য। এখানে রকেট নিয়ে তো আসলে অনেক আলোচনাই আছে। তো রকেট মোশনটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কোন কোন জিনিসের উপর ভিত্তি করে কাজ করে, সেই জিনিসগুলো দেখব। ছোটোখাটো দু একটা সূত্র আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এমসিকিউতে কাজে আসলেও আসতে পারে। দেখেন, প্রথমত হচ্ছে রকেট, আমরা জানি, এটা সবাই জানি আমরা, যে রকেট কাজই করে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে হলে অবশ্যই রকেটকে যদি আমাকে আপওয়ার্ড ডিরেকশনে, উপরের দিকে যদি আমাকে মুভ করতে হয় বা নিতে হয়, তাহলে অবশ্যই নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটার উপর ভিত্তি করেই আসলে রকেট তৈরি করা, বা রকেটের মোশনটা আসলে এইভাবেই কাজ করে। আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, নর্মালি ক্ষেত্রে আমরা যেটা জানি ভরের ক্ষেত্রে, যে ভর জিনিসটা হচ্ছে কি কনস্ট্যান্ট। যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আলোচনা করি, তখন ভর থাকে হচ্ছে কনস্ট্যান্ট। যেমন ধরেন, আমি যে কোনো জায়গায় বস্তুটাকে মুভ করি না কেন, ফোর্স অ্যাপ্লাই করি না কেন, বা সেটার যে কোনো কিছুই আমি বের করি না কেন, সেটার যত বেশি অ্যাক্সিলারেশন থাকুক না কেন, দিন শেষে বা কাজ শেষে সেটার ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা ফুটবল যেটার ভর 10 গ্রাম, সেটার উপর ফোর্স প্রয়োগ করার আগে সে 10 গ্রাম, সে দূরবর্তী কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেও 10 গ্রাম, সেটাকে যখন তার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন আসবে, ত্বরণ তৈরি হবে, তখনও সে 10 গ্রাম। অর্থাৎ কোনোভাবেই তার ভর চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। কিন্তু এই রকেটের মোশন নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এইটা হচ্ছে একটু ব্যতিক্রম, এবং এইটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল মাস সিস্টেম। ভেরিয়েবল মাস সিস্টেম কেন? এটার ভর চেঞ্জ হয়। এখন ভর চেঞ্জ হয় কেন সেটাও একটু সংক্ষেপে বলে রাখি। যেহেতু আমরা জানি এখানে একটা রকেট চলেই হচ্ছে ফিউলের মাধ্যমে, তো এখানে একটা ফিউল আছে এবং সেটা কি হয়, জলে বা জ্বালানো হয়। সেই ফিউলটা একটা গ্যাস তৈরি করে, সেই গ্যাসটা যখন নিচের দিকে বল প্রয়োগ করে, তখন
এটা উপরের দিকেও একটা বল অনুভব করে এবং সে উপরের দিকে আপওয়ার্ড ডিরেকশনে যায়। তো এই যে ফিউল যেটা আছে এখানে, যেটা বার্ন হচ্ছে প্রতিনিয়ত, তো বার্ন হওয়ার পরে অবশ্যই সেই ফিউলটা আগে যতটুকু ছিল বার্ন হওয়ার পরে বা সময়ের সাপেক্ষে ডেলটি সময় পরে ফিউলের পরিমাণ সেম থাকবে না, অবশ্যই কমে যাবে। এখন এই ফিউলের পরিমাণ যেহেতু কমে যাবে, তার মানে ওভারঅল এই রকেটটার যে মাস আছে সেটাও কমে যাবে। তার মানে রকেটের যে মোশন আমরা চিন্তা করি সেখানে অবশ্যই আমাদেরকে ভেরিয়েবল মাস সিস্টেম চিন্তা করতে হবে, যার ভর সময়ের সাথে সাথে কমে যাবে। আর এই যে যে ফিউল যে বার্নিং হবে এইটার একটা রেট আছে, সেটা হচ্ছে dm/dt। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য কাজে আসতে পারে, যে রকেট মোশনের ক্ষেত্রে বা রকেটের ক্ষেত্রে যে ফিউল বার্নিং এর পরিমাণটা কি বা ফিউল বার্নিং এর সূত্রটা কি, dm/dt। এখন যে জিনিসগুলো আমরা বললাম যে অ্যাকশন রিঅ্যাকশনের মাধ্যমে নিউটনস থার্ড লর মাধ্যমে রকেট সায়েন্স কাজ করে, ফার্স্ট যেটা সেটা একটু বোঝার চেষ্টা করি। যে আমরা যে এই যে যে গ্যাসের কথা বললাম বা ফিউল যে বার্ন হচ্ছে, বার্ন হওয়ার পর এটা নিচের দিকে ডিরেকশন দিচ্ছে, উপরের দিকে যে একটা প্রতিক্রিয়া বল সে অনুভব করতেছে, এইটাকেই বলা হয় হচ্ছে এফ থ্রাস্ট। এফ থ্রাস্ট যেটা হচ্ছে উপরের দিকে অনুভব করতেছে সে যে বলটা। কনজারভেশন অফ মোমেন্টাম, এই ক্ষেত্রেও হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম সে মেনটেন করবে, যেটা আমরা এতক্ষণ একটু আগেও আলোচনা করেছি একটা সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, এখন এইখানে একটু জিনিস বোঝার আছে। দেখেন এখানে আমি দুইটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি। এই দুইটা চিত্রের মধ্যে হচ্ছে, মনে করেন এখন টাইম একেবারেই জিরো, টাইম হচ্ছে শূন্য। এখন টাইম শূন্য যখন যখন রকেটটা তার প্রপালশন শুরুই করে নাই, অর্থাৎ কার্যক্রম শুরুই করে নাই, সেই মুহূর্তে তার ভর হচ্ছে m0 এবং সেই মুহূর্তে তার আপওয়ার্ড ডিরেকশনে ব্যাগ হচ্ছে v0। এটা হচ্ছে একটা সময়ে। একটা নির্দিষ্ট সময় পরে যখন টাইমের পরিমাণ হয় t, এখন সময় হচ্ছে t, এবং এটার ভর, যেহেতু আমি বলছি ভর সেম থাকবে না, ভর চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্রাথমিকভাবে ছিল m0, এখন ভর ধরে নিয়ে হচ্ছে আমরা m, এবং এই মুহূর্তে তার ব্যাগ হচ্ছে v। তো এখন এইখানে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই নিচের দিকে যখন এইটা একটা থার্স্ট করবে, মনে করেন হচ্ছে এই যে ফিউলটা, এই ফিউলটা এখানেই দেখাই আমি, এই যে ফিউলটা এখান থেকে এখানে কি করতেছে, নিচের দিকে বের হচ্ছে, ইমিট হচ্ছে, নিঃসরিত হচ্ছে। তো যখন নিঃসরিত হচ্ছে তখন সে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে একেবারে মাটিতে, বা নিচের ডিরেকশনে আর কি, সহজ হিসাব, একেবারে নিচের ডিরেকশনে একটা বল প্রয়োগ করবে। আর এই নিচের ডিরেকশনের বল প্রয়োগের কারণেই কিন্তু এটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে। তো এইখানে যে দুইটা জিনিস আমরা দেখব, একটা হচ্ছে, একটু এখানে দেখেন, এখানে দুইটা জিনিস আমি দেখাইছিলাম, একটা হচ্ছে থার্স্ট ফোর্স যেটা উপরের দিকে কাজ করবে, আর একটা হচ্ছে এক্সজস্ট ফোর্স যেটা হচ্ছে গ্যাসটা নিচের দিকে কাজ করবে। তাহলে এক্সজস্ট ফোর্সের রেটটা কি হবে, বা এক্সজস্ট ফোর্সটা কি রেটে নিচের দিকে অ্যাপ্লাই করবে, সেটা সূত্র হচ্ছে ইউ dm/dt। এখন এক্সজস্ট ফোর্সটা যেই ডিরেকশনে, যেই দিকে ফোর্সটা অ্যাপ্লাই করবে তার বিপরীত দিকেও নিশ্চয়ই সেম ফোর্সই অ্যাপ্লাই হবে, তাহলে সেটার ক্ষেত্রেও মান হবে ইউ dm/dt। এখন ইউটা যে এই যে এক্সজস্ট স্পিড অফ বার্ন গ্যাস, এই যে এই গ্যাসটা বের হচ্ছে নিচের দিকে, এই গ্যাসের যে গতিটা বা বেগটা সেটাকে বলা হয় ইউ। তো রকেট মোশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এই যে রকেট মোশনের ক্ষেত্রে এই যে গ্যাসটা যে বের হবে, যেই ভ্যালোসিটিতে বা যেই স্পিডে এই গ্যাসটা নিচের দিকে বের হবে, সেটাকে কনস্ট্যান্ট রাখা হয়। মানে এটা অটোমেটিক্যালি কনস্ট্যান্ট থাকে ব্যাপারটা এরকম না, মেকানিজমটাই এমনভাবে রাখা হয় যেন এই যে গ্যাসটা বের হচ্ছে সেটার ভ্যালোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তো এটাই হচ্ছে সেই কনস্ট্যান্ট ভ্যালোসিটি। তো ইউ dm/dt এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো এই ক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন বা আপওয়ার্ড ডিরেকশন যে কোনো একটাতে মাইনাস ইউজ করতে পারি। তো মাইনাস ইউজ করলেও পারেন, না করলেও পারেন, সেটা হচ্ছে আমাদের দেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য যে একটা একটার বিপরীত দিকে, কিন্তু বলের পরিমাণ বা মান অলওয়েজ সেম হবে, ইউ dm/dt। তো যদি রকেটের আপওয়ার্ড ডিরেকশনে ফোর্সের এমসিকিউ আসে, ফোর্সের সূত্র কোনটা বা কোন সূত্রের সাহায্যে আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স ক্যালকুলেট করা হবে, অথবা ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্স ক্যালকুলেট করা হবে এক্সজস্ট গ্যাসের অথবা থ্রাস্ট ফোর্সের, তো এই সূত্রগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন, ছোট সূত্র কাজে আসবে।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো গেল ফোর্স কি পরিমাণ প্রয়োগ হবে সেটা। এখন এই ফোর্সটা প্রয়োগের ফলে এটার অবশ্যই ভ্যালোসিটিতে পরিবর্তন আসবে, ব্যাগের পরিবর্তন ঘটবে। এখন সেই ব্যাগটা কি হবে, সেই ব্যাগটারই একটা সূত্র আমি দেওয়ার চেষ্টা করেছি। এই সূত্রের বিশাল লম্বা ডেরিভেশন আছে, তো আপনারা ডেরিভেশনে তো যাবেন না, এমসিকিউ পরীক্ষা। আপনাদের কাজ হবে এই সূত্রটা একটু মনে রাখা এবং এখানে কোনটা কি জিনিস সেটা একটু মনে রাখা। দেখেন এইটা এই যে ইকুয়েশনটা সিলকোভস্কি রকেট ইকুয়েশনও বলা হয়, এটা একটু মাথায় রাখবেন। এবং এইখানে ইউ কি সেটা আমরা বলছি, ইউ হচ্ছে যে যে পরিমাণ এক্সস্ট বের হবে নিচের দিকে বার্ন গ্যাসেস, সেটার স্পিডটা হবে হচ্ছে ইউ। এম নট হচ্ছে এই রকেটের প্রাথমিক যে ভর সেটা, আর এম হচ্ছে এই রকেট থেকে ফিউল বার্ন হওয়ার পরে টি সময় পরে যে পরিমাণ তার ভর থাকবে, অর্থাৎ ফিউল যেহেতু কমে গেছে ভরও কমে যাবে, তাহলে এই প্রাথমিক ভর ডিভাইডেড বাই শেষ ভর। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা চাইলে টি সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে এই যে রকেটটা আছে এই রকেট এর ভ্যালোসিটি কি হবে সেটা বের করতে পারি। এটা একটু দেখে রাখবেন। আচ্ছা, এখানে দেখেন এই স্লাইডটাই দেওয়া হয়েছে আপনাদের জন্য, যে আপনারা চাইলে এই সূত্রগুলো একটু মুখস্থ করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে এই রকেটের অ্যাক্সিলারেশন কেমন হবে সেটাও দেয়া আছে। এখন যেহেতু রকেট একটা নির্দিষ্ট অ্যাক্সিলারেশনে ত্বরণের সামনের দিকে মুভ করবে এবং জি ত্বরণ যেহেতু তাকে নিচের দিকে ডাউনওয়ার্ড নিচের দিকে টানবে, সেজন্য হচ্ছে রকেটের ত্বরণ থেকে আসলে এই ডাউনওয়ার্ড যে ত্বরণ সেটাকে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। যে কোনো দুইটা বল একটা আরেকটার অপোজিট ডিরেকশনে গেলে অবশ্যই একটা থেকে আরেকটা বিয়োগ হয়, সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো এই সূত্রগুলো একটু মনে রাখবেন। চার্জ ভেলোসিটি আমরা দেখছি, মাইনাস দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে সেটাও আমরা দেখলাম, যে ভেলোসিটির সূত্র কীরকম হবে। তারপরে হচ্ছে বার্ন আউট স্পিড, যেটা হচ্ছে যে পরিমাণ বার্ন হবে ফিউলটা, সেটা বার্ন আউটের যে স্পিডটা হবে সেটা সর্বোচ্চ কি পরিমাণ বার্ন আউট হইতে পারবে সেটা সূত্র হচ্ছে এটা। তো এই জিনিসগুলো আপনারা একটু সূত্রগুলো দেখে রাখবেন, এমসিকিউতে কাজে আসবে। আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা মূলত পড়ব হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস। তো জেনারেলাইজড কোঅর্ডিনেটস বুঝতে হলে আমাদেরকে একটু আগে আসতে হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বুঝতে হবে। যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যেটা আমরা নর্মালি জানি, যে কোনো ধরনের একটা প্লেনের কথা যদি আমরা চিন্তা করি যে এটা একটা সমতল, তো সমতলে আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পড়েছি যে সমতলে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স এবং ওয়াই অক্ষের কোনো বিন্দুতে যদি আমি এইখানে কোনো একটা বস্তু আছে, আমার মনে করি এখানে একটা বিন্দু, আমি যদি এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই এক্স বরাবর সেটা কত দূরত্ব গেছে এবং ওয়াই বরাবর সেটা কত দূরত্ব অতিক্রম করেছে সেই জিনিসটা আমাকে জানতে হবে। আমি যদি ধরি এটা এক্স ডিরেকশনে 4 এবং ওয়াই ডিরেকশনে হচ্ছে 3 পর্যন্ত গেছে, তাহলে আমার এই বিন্দুর অবস্থান আমি বুঝতে হইলে 4,3 দিয়ে আমি বুঝতে পারি, যেটা এক্স অক্ষ বরাবর 4 এবং ওয়াই অক্ষ বরাবর 3 পর্যন্ত গেছে। ঠিক একই রকমভাবে যদি আমরা সেটা একটা সমতলে চিন্তা না করে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করি, এই বরাবর মাঝ বরাবর আর একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে মনে করি, তো আমি কোনো একটা বস্তুকে যখন লোকেট করব তখন সেটা এক্স থেকে কত দূরে, ওয়াই থেকে কত দূরে, জেড থেকে কত দূরে, এই তিনোটা জিনিস আমার জানা লাগবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার যে কোনো একটা পয়েন্টের বা যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কমা জেড, এই 3 বিন্দুর স্থানাঙ্ক। এখন এই যে পদ্ধতি বা যে এই যে প্রসেস সেটাকে আমরা বলতেছি হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখেন এখানে চিত্রের মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি, এবং এই স্থানাঙ্কগুলো অবশ্যই ডিরেকশন অক্ষগুলো হবে একটা আরেকটার পারপেন্ডিকুলার লম্ব। এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, এই বরাবর হচ্ছে আরেকটা জেড ডিরেকশন। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে অথবা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা চাই যে কোনো জিনিসকে খুব সহজ করে নিয়ে আসার জন্য। তো ধরেন আমি কোনো একটা জিনিসকে চাচ্ছি, যে কোনো একটা জিনিসকে একটু ক্যালকুলেশন বা যে কোনো একটা ভেরিয়েবল কমাইতে চাই। তো কোনো একটা জিনিসের ক্ষেত্রে যখন আমরা ভেরিয়েবল কমাইতে চাবো তখন ওই ভেরিয়েবলটার ডিরেকশন যদি আমি কমাই দিতে পারি,
অথবা এটার ভেরিয়েবল যদি আমি কমাই দিতে পারি। আচ্ছা, আর একটু সহজ করে দিই, আমি একটু আলোচনাটা এই দিকে না নিয়ে অন্যভাবে যাই। সাপোজ মনে করেন আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কোনো একটা বস্তুকে আমি বললাম যে অবস্থান যদি আমি প্রকাশ করতে হয় তাহলে আমি 3টা কোঅর্ডিনেটস সম্পর্কে আলোচনা করতে হয়। এখন আমি এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম, কনস্ট্রেন্ট দিয়ে দিলাম, যে শর্ত দিয়ে দিলাম যে এই যে বিন্দুটা আছে বা এই যে বস্তুটা আছে সেটা শুধুমাত্র একটা সমতলে চলতে পারবে, শুধুমাত্র সমতলে চলতে পারবে, আর কোনো দিকে চলতে পারবে না। তাহলে সমতলে চলতে পারলে হয় সেটা এক্স ডিরেকশনের দিকে চলতে পারবে অথবা সে ওয়াই ডিরেকশনে দিতে পারবে, কারণ একটা সমতলের মধ্যে তো এক্স ডিরেকশন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কাজ করবে। এখানে তো যেহেতু সমতল তাহলে দুই মাত্রা। সাপোজ একটা ক্যারামের গুটিকে যদি আমরা ক্যারাম বোর্ডে যদি একটা গুটিকে টোকা দেই তাহলে সেটা হয় এক্স অক্ষ বরাবর যাবে, না হয় ওয়াই অক্ষ বরাবর যাবে। উপরে ওঠার কোনো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নেই। তাহলে এইখানে যে আমার স্থানাঙ্ক ব্যবস্থাটা, এইটাকে যদি আমরা ত্রিমাত্রিকের জায়গায় সমতল করে দেই তাহলে এটার একটা ডিরেকশন কমে যাচ্ছে। এখন যদি আমি এই সমতল না বলে আমি বলি যে এই এই পার্টিকেলটা বা এই বস্তুটা শুধুমাত্র একটা সরল রেখা বরাবর আপ ডাউন করতে পারবে বা চলাচল করতে পারবে, তখন দেখেন এইটা শুধুমাত্র এটার ডিরেকশন হয়ে যাবে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষের কোনো অপশন নেই, জেড অক্ষ তো নাই। তাহলে এইভাবে যদি আমি কোনো একটা জিনিসের ভেরিয়েবল কমাইতে চাই তাহলে তার উপর কিছু শর্ত আরোপ করি, তাহলে তার ভেরিয়েবল কমে যাবে এবং আমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। এই কাজটাই করবে হচ্ছে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। এর আগে একটু আলোচনা করি যে ডিগ্রিজ অফ ফ্রিডম, এইটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন বলছি এক্স ওয়াই জেড, এইখানে একটা বিন্দু অবস্থান করার জন্য আমার এক্স ওয়াই জেড 3টা স্থানাঙ্কর মান বসাইতে হবে। তাহলে এই বস্তুটাকে ডিফাইন করতে হইলে বা এই বস্তুটার অবস্থান সঠিকভাবে এক্স্যাক্টলি জানার জন্য আমাকে এক্স ওয়াই জেড তিনোটার মান লাগবে। আমি যদি এক্স ওয়াই এর মান দিই, জেড এর মান না দিই, আপনি সঠিকভাবে বের করতে পারবেন না। তো তিনোটার মান সঠিকভাবে লাগবে। এখন যদি এখানে পার্টিকেল হয় 2টা, আচ্ছা একটা পার্টিকেলের ক্ষেত্রে বলি, তাহলে এই একটা পার্টিকেলের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এইটাই হচ্ছে এই পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ সর্বনিম্ন লোয়েস্ট যেই জিনিসগুলো জানলে আমি তার অবস্থান লোকেট করতে পারবো, এটাকেই বলা হয় হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন সাপোজ ধরেন এইখানে আমার পার্টিকেল আরও একটা আছে, তো আরও একটা পার্টিকেল যেহেতু আছে, এই পার্টিকেলের অবস্থান নির্ণয় করার জন্য এটাকে 1 দিই, এটা নির্ণয় করার জন্য x2 y2 z2, এখানে আরও 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। এরকম যদি আমার 3টা থাকে 9টা ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পার্টিকেল সংখ্যা যত, কোনো একটা সিস্টেমের মধ্যে যতগুলো পার্টিকেল সংখ্যা আছে প্রত্যেকটার অবস্থান নির্ণয় করার জন্য এরকম আমার 3টা স্থানাঙ্কের জন্য 3টা মান দরকার হবে। আর এই যে 3টা দরকার হবে এটাকেই বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সাপোজ তাহলে এখন ধরেন আমার পার্টিকেল আছে n সংখ্যক, কোনো একটা সিস্টেমে আমার পার্টিকেল আছে n সংখ্যক, তাহলে একটা পার্টিকেলের জন্য যদি 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে তাহলে n সংখ্যক পার্টিকেলের জন্য আমার ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে কত? অবশ্যই 3n সংখ্যক, অবশ্যই 3n সংখ্যক লাগবে। তো যে কোনো প্রপার্টিজের ক্ষেত্রে বা যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমার 3n সংখ্যক ডিগ্রিজ অফ ফ্রিডম প্রয়োজন হয়। এখন এই ডিগ্রিজ অফ ফ্রিডম থেকেই আসলে আমরা এই জেনারেলাইজ কোঅর্ডিনেট নিয়ে আসব। তার আগে এখানে বলে নিই, আমি এখানে দেখানো হয়েছে যে সিম্পলিফিকেশন, আমরা যদি আমাদের এই ভেরিয়েবলকে এক্স ওয়াই জেড এই ভেরিয়েবলগুলোকে আরও ছোট করে নিয়ে আসতে পারি, কমাই নিয়ে আসতে পারি। আমি একটা জিনিসের অবস্থান এক্স ওয়াই জেডের সাহায্যে না দেখায় যদি আমি মনে করেন যে একটা বস্তু সার্কুলার ওয়েতে ঘুরতেছে, এই পজিশনে আছে বস্তুটা, আমি শর্ত আরোপ করে দিলাম সে এক্স ওয়াই জেড যেই ডিরেকশনেই যাক না কেন এটা বৃত্তাকার পথে ঘুরবে। তো বৃত্তাকার পথে ঘুরলে আমরা এই মেইন পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর যদি এটার থিটা বের করতে পারি, তাহলে থিটা বের করলে এটার অবস্থান সম্পর্কে আমি জানতে পারবো। তাহলে আমার এই এক্স ওয়াই জেড 3টা স্থানাঙ্ক ব্যবস্থা না লেগে আমি শুধুমাত্র থিটা বের করলেই যেহেতু এই বস্তুটার সম্পর্কে অবস্থান সম্পর্কে জানতে পারতেছি, তার মানে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 1, অনলি 1, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। তো এইভাবে আমি যদি ডিগ্রিজ অফ ফ্রিডম যদি আমার কমে যায় তার মানে আমার ক্যালকুলেশন কমে যাবে, সিম্পলিফিকেশন হবে, ফ্লেক্সিবিলিটি হবে। যে কোনো ইকুয়েশন, যে কোনো সমাধান যত সিম্পলিফাই হবে সেই জিনিসের ফ্লেক্সিবিলিটি তত বাড়বে স্বাভাবিকভাবেই।
আচ্ছা, এটা আমরা পেন্ডুলামের ক্ষেত্রে আলোচনা করব। কানেকশন অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা তো বললামই যে ডিগ্রিজ অফ ফ্রিডম কি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিসের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য যতগুলো ভেরিয়েবল লাগে সেটাই হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক সময় কমে যাবে, অনেক সময় বেড়ে যাবে। যদি আমি কোনো বাধা ব্যবহার করি তাহলে কমে যাবে, আর যদি কোনো দুঃখিত, বাধা না, আমি যদি কোনো শর্ত আরোপ করি তাহলে অনেক ক্ষেত্রেই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যাবে, যেমনটা আমরা বলেছিলাম। আচ্ছা, এই পেন্ডুলাম একটা একটু আগে দেখাই ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা হচ্ছে একটা সরল দোলক, তো এইটা এই সুতা দিয়ে বাঁধা আছে, এই অবস্থান থেকে সে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে, এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে মুভ করতেছে। তখন এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে যখন মুভ করতেছে তখন সেটা অবশ্যই একটা সমতলে আছে, এবং একটা ডিরেকশনেই সে এদিকে একবার আবার এইদিকে একবার যাচ্ছে, এবং সামান্য উপরে যেহেতু উঠতেছে তার মানে ওয়াই ডিরেকশনে তার একটা অবস্থান আছে। এখন আমি যদি এই সুতার কথাটা উল্লেখ না করি, অর্থাৎ একটা বস্তু বা বব দোলক এই সুতা দ্বারা যে একটা পয়েন্টে সীমাবদ্ধ আছে, বদ্ধ করা আছে, বেঁধে রাখা আছে, এটা যদি উল্লেখ না করি তাহলে তার এক্স ওয়াই জেড সব অক্ষেই যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু আমি একটা পাতলা চিকন সুতা দিয়ে এটাকে অফ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, তার মানে হচ্ছে এইটা এখন এই যে কোনো একদিকে যেতে পারবে না। আমি মনে করি এটার ডিগ্রিজ অফ ফ্রিডম সুতা ছাড়া ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n, যেহেতু যে কোনো বস্তুর ক্ষেত্রেই ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n। এখন আমি যেহেতু একটা সুতা দিয়ে দিছি, তার মানে এখানে আমি একটা বাধা বা শর্ত অ্যাপ্লাই করছি, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমার এই সরল দোলকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কয়টা, এটা একটু হিসাব করি। তো আমার এখানে নর্মালি একটা সরল দোলকের আমি বলছিলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সে মুভ করতে পারে। তাহলে এখানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল হচ্ছে 2, আর আমি যেহেতু একটা সুতা দিয়ে বেঁধে দিছি, 1 কমে গেছে, তার মানে এখন তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। এবং সেই ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি, সেই ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এই থিটা। আমি এখন যদি এই পেন্ডুলামের ক্ষেত্রে শুধুমাত্র থিটার মান বের করি, তাইলেই আমি এই পেন্ডুলামের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তো আশা করি আপনারা ডিগ্রিজ অফ ফ্রিডম বুঝতে পারছেন, এবং এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সাহায্যে কিভাবে আমরা যে কোনো জিনিসের কোঅর্ডিনেটস বের করতে পারবো। তো যে কোনো একটা বস্তুর কোঅর্ডিনেটস কয়টা হবে বা জেনারেলাইজড কোঅর্ডিনেটস কয়টা হবে সেটা এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। এ এফ হচ্ছে এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেটস, 3n হচ্ছে আমরা বললাম ডিগ্রিজ অফ ফ্রিডম, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে, যে কোনো বস্তুর ক্ষেত্রে, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে 3n হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, আর কে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমরা শর্ত অ্যাপ্লাই করছি। তাহলে আমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে আমি যে শর্তটা অ্যাপ্লাই করছি সেই শর্তটা যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার ডিগ্রিজ অফ তাহলে আমার হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস সম্পর্কে আমরা জানতে পাবো। তো যে কোনো জায়গায়, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটস বের করব সেক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ অনেকটাই সহজ হয়ে যাবে। দেখেন এখানে এই জিনিসটা আমরা একটু বলে রাখি, এটা বলছি অবশ্য আমি আলোচনার মধ্যে, যে একটা ওয়ান পার্টিকেল যদি একটা স্পেসে মুভমেন্ট করে, যে কোনো একটা স্পেসে শূন্য জায়গায় মুভমেন্ট করে, তাহলে সে এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবরই মুভ করতে পারবে, যেতে পারবে, তার মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। এখন এই পার্টিকেলটাকেই যদি আমি বলি একটা সমতলে মুভমেন্ট করতে, তাহলে সেটা শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট করতে পারবে, তার মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। আর এটাকেই যখন আমি কোনো একটা লাইনের মধ্যে সীমিত করে দিব, যে শুধুমাত্র সে একটা লাইনেই চলাচল করতে পারবে, তাহলে সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই মুভ করতে পারবে, তার মানে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। আরেকটা জিনিস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারেন যে আমরা চাইলে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যে কার্তেশীয় গুণাঙ্ক ব্যবস্থা এবং জেনারেলাইজড কোঅর্ডিনেটস, এই দুইটা, একটা হচ্ছে আমরা বললাম জেনারেলাইজ, যেটাকে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে, আর কার্তেশীয় যেটাকে প্রকাশ করা হচ্ছে সি দিয়ে। আমরা চাইলে এই যে কোনো একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করেন আমি এক্স এর মান বের করলাম, এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, সেই এক্স এর মান, আর এইখানে মনে করেন জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমে সেটা হচ্ছে থিটা। তাহলে এই এক্স এর মানটাকে আমরা থিটার আকারে প্রকাশ করতে পারবো চাইলে। মনে করেন হচ্ছে এক্স এর মান আসবে হচ্ছে, আমি বললাম যে কস থিটা, তাহলে এক্স এর মান কস থিটা আসছে,
এটা মিন করে যে আমরা এই যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে এক্স আছে সেটাকে আমরা জেনারেলাইজড যে কোঅর্ডিনেট সিস্টেম সেটার মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক একই রকমভাবে আমাদের জেনারেলাইজ কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে থিটা, সেটাকেও আমরা চাইলে মনে করেন এক্স বাই ওয়াই এরকম একটা ফর্মে আমি জেনারেলাইজ কোঅর্ডিনেট সিস্টেমকেও আমি চাইলে এই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বা কার্তেসিয়ান কোঅর্ডিনেটসের মাধ্যমে প্রকাশ করতে পারি। তার মানে এই কোঅর্ডিনেটসগুলোকে একটার সাথে আরেকটার মান বের করা যায় বা ইন্টারচেঞ্জ করা যায়। এটা এমসিকিউতে কাজে লাগতে পারে, দেখে রাখতে পারেন। যদিও এগুলোর কনভার্সন আসবে না, এগুলো কিভাবে প্রকাশ করতে পারি সেগুলো খুব বেশি একটা জানার দরকার নেই। এমসিকিউর জন্য এই কথাগুলো মনে রাখলেই হবে আমি আশা করি। আসলে যেহেতু ডেরিভেশনে যাওয়া যাচ্ছে না, অনেক কিছুই হয়তো বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। বিস্তারিত আলোচনা করতে পারলে আসলে এইগুলোর কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়। তো আমরা ধারণা করেই নিতেছি আপনাদের এই ব্যাপারগুলোর কনসেপ্ট ক্লিয়ার আছে, আমরা জাস্ট একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, যেন আপনাদের এমসিকিউতে হেল্প হয় বা মনে রাখতে পারেন। হ্যামিল্টনস প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে। এখানে একটা নতুন জিনিস আসবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, নর্মালি যদি এরকম হয় যে আমি এইখান থেকে এখানে দাঁড়ানো অবস্থায় কোনো একজন ব্যক্তি একটা পাথরকে সে নিক্ষেপ করছে। তো একটা পাথরকে নিক্ষেপ করলে হবে কি, সেই পাথরটাকে যখন নিক্ষেপ করবে তো পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে নিশ্চয়ই এরকম একটা ডিরেকশনে যায়। এখানে মনে করেন এ পয়েন্ট, এখানে হচ্ছে বি পয়েন্ট, এ থেকে বি এর দিকে যাবে। তো এই পাথরটা মনে করেন এই পজিশনে বিতে গেল। এখন সেটা এই পথেই যে যাবে সেটা এক্স্যাক্টলি বলা মুশকিল। সে এরকম পথেও যেতে পারে অথবা সে এই পথেও যেতে পারে। অর্থাৎ একটা পাথরের এ থেকে বি পর্যন্ত যেতে এক্স্যাক্টলি অনেকগুলো পথই থাকতে পারে, মাল্টিপল পথ থাকতে পারে। তো এই যে বিভিন্ন পথে যে সে যেতে পারে, সেইটা আমরা যে নির্ণয় করব এক্স্যাক্টলি আসলে সে কোন পথে যাবে বা কোন ডিরেকশনে এ থেকে বি পথে যাবে, সেটার যে ডিরেকশনটা বা পথটা আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে এই হ্যামিল্টনস প্রিন্সিপাল দিয়ে আমরা সেটা কি করতে পারি, বের করতে পারি। তো হ্যামিল্টনস প্রিন্সিপাল বোঝার আগে, সেই জিনিসটা বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে আনি নেই হয়তো, দেখেন আমরা যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে যদি এই পয়েন্টের কথাই চিন্তা করি, যে এইখানে এই পাথরটাকে যখন আমি নিক্ষেপ করলাম ঠিক এই পয়েন্টটাতে, মনে করেন এটা পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে মনে করেন আর পয়েন্ট, এরকম তিনটা পয়েন্ট আমি চিন্তা করলাম। এখন এই পাথরটাকে যে আমরা নিক্ষেপ করছি, এই পাথরটার এই পয়েন্টে এইটার একটা গতিশক্তি আছে ইকে, এই পয়েন্টে এটার একটা বিভব শক্তি আছে, অবশ্যই আছে, কারণ এটা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তার মানে এটার মধ্যে বিভব শক্তিও থাকবে। তাহলে এই যে এইটার মধ্যে যে একটা গতিশক্তি আছে এবং এটার মধ্যে যে একটা বিভব শক্তি আছে, এই গতিশক্তি এবং বিভব শক্তির ঠিক মাইনাস পয়েন্টটাই, বিয়োগফলটাই, এই যে আমি যদি বলি এইটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মাইনাস অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা কাইনেটিক এনার্জি থেকে যদি পটেনশিয়াল এনার্জি মাইনাস করি টি মাইনাস ভি, কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা একটা জিনিস পাই, এবং এইটাকেই বলা হয় হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। আপনারা জানেন হয়তো এটা, জাস্ট নর্মালি এতটুকু মনে রাখেন যে আমরা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে অথবা কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে যখন আমরা কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জি মাইনাস করি বা বিয়োগ করি, তখন ওই পার্টিকুলার মোমেন্টের বা ওই পার্টিকুলার পয়েন্টের আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পাই। এখন এই যে ল্যাগ্রাঞ্জিয়ান আছে, মনে করেন হচ্ছে আমার এই যে পয়েন্টে, এখানে চিত্রটা খেয়াল করেন, এই চিত্রটা খেয়াল করলে অনেকটা বুঝে আসবে। এই পয়েন্টে আমার একটা ল্যাগ্রাঞ্জিয়ান আছে এল, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি বিয়োগ করছি। ঠিক এই পয়েন্টেও আমার একটা ল্যাগ্রাঞ্জিয়ান আছে, এই প্রত্যেকটা পয়েন্টে আমার একটা একটা করে কি আছে, ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট এল, এবং প্রত্যেকটা পয়েন্টেই আমি কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জি কি করছি, বিয়োগ করছি। এখন আমার ঠিক এই পয়েন্টের যে ল্যাগ্রাঞ্জিয়ান এল, এই পয়েন্টের ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে আমি এই পথটা নির্ণয় করতে পারি। তো এক পয়েন্ট এই পজিশনটা নির্ণয় করলাম,
ঠিক তার পরবর্তী টি সময় পরে, ডেল্টা টি সময় পরে বস্তুটা কোন অবস্থানে থাকবে, তাহলে এই এই অবস্থানে তার ল্যাগ্রাঞ্জিয়ান জানতে হবে। আরও টি সময় পরে এই মুহূর্তে তার অবস্থানটা কোথায় সেটা জানার জন্য আমার এই ল্যাগ্রাঞ্জিয়ান জানতে হবে। এরকম করে পুরো সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান যদি আমি জানি, এবং তাহলেই আমি বলতে পারবো এটা এক্স্যাক্টলি কোন পথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো আমরা যেটা করি যে আমাদের যে ল্যাগ্রাঞ্জিয়ান আছে, এই ল্যাগ্রাঞ্জিয়ান একটা পয়েন্টের ল্যাগ্রাঞ্জিয়ান যদি আমরা বের করতে পারি, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমাদের এই যে সম্পূর্ণ পথটা আছে, যেই পথটা দিয়ে পাথরটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, এই পুরো পথের আমরা ল্যাগ্রাঞ্জিয়ান পেয়ে যাই, বা অবস্থানটা পেয়ে যাই, বা যেই পথ দিয়ে যাবে সেটা পেয়ে যাই। তো এই যে পদ্ধতি, এইটাকে নাম দেওয়া হয় হচ্ছে অ্যাকশন। অর্থাৎ আমার এই যে ইট বা পাথর যেটাই বলি আমরা, এইখান থেকে এইখানে যে যাচ্ছে সেটাকে বলা হয় অ্যাকশন। আর এই যে আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে বলা হয় অ্যাকশন ইন্টিগ্রাল। এই জিনিসটাকে বলা হয় অ্যাকশন ইন্টিগ্রাল। তো এই পদ্ধতিতে আমরা চাইলে যে কতটুকু দূরত্বে বা কোন পথে একটা বস্তু আর একটা বস্তু যেতে পারবে সেই জিনিসটা বের করতে পারি। তবে এখানে একটা ব্যাপার আছে, এই যে মানটা আসবে, হয় এইটা ম্যাক্সিমাম হবে, এই যে পথটা এটা হয় ইন্টিগ্রেশনের মানটা হয় ম্যাক্সিমাম হবে, আর না হয় এই মানটা মিনিমাম হবে। হয় ম্যাক্সিমাম হবে, না হয় মিনিমাম হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এই হ্যামিল্টনস প্রিন্সিপালের, যে আমরা যে পথটা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কি কি বের করতে হয়। এই যে ইকুয়েশনগুলো আমরা দেখতে পারি যে আমরা এই যে দূরত্বটা বা পথটাকে যদি এস দিয়ে ডিনোট করি, তাহলে ইন্টিগ্রেশন করতে পারি আমরা, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। এবং ল্যাগ্রাঞ্জিয়ানের যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে এখানে যে আমার প্রত্যেকটা পয়েন্টের ল্যাগ্রাঞ্জিয়ান কি হবে, এখানে হচ্ছে টি হচ্ছে অবশ্যই টাইম, হচ্ছে এবং কিউ ডট যেটা হচ্ছে টাইমের ডেরিভেশন, এবং এই যে কিউটা এটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস। তো এই ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে আমাদের এই ভেরিয়েবলসগুলো জানা লাগে। এই ভেরিয়েবলসগুলো জানা থাকলে আমরা কোনো একটা পয়েন্টের ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে পারবো ইজিলি। এবং এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা হচ্ছে পুরো পথটা কোন পথে সে যাবে সেটা বের করতে পারবো। তো এই জিনিসটা একটু আপনারা দেখে নেবেন। হ্যামিল্টনস ইকুয়েশনের অফ মোশনের ক্ষেত্রে আর দুইটা জিনিস একটু দেখে রাখতে পারেন। সেটা হচ্ছে যখন আমরা একটা পেয়ার অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিন্তা করি, তখন মনে করেন আমার হচ্ছে জেনারেলাইজড, একটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটসের ক্ষেত্রে কিউআই, আর একটা হচ্ছে জেনারেলাইজড মোমেন্টা পিআই। এই দুইটা জিনিসের পরিবর্তনের হারটা কেমন হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে আমার এই যে কিউআই একটা নির্দিষ্ট সময় পরে, ডেল্টা টি সময় পরে, এই যে আমরা যে হ্যামিল্টনস ইকুয়েশন পড়লাম বা হ্যামিল্টনসের মোশন পড়লাম, এই হ্যামিল্টনস ইকুয়েশনের ডেল্টা টি সময় পরে আমার হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটের পরিবর্তনটা কীরকম হবে, এবং আমার জেনারেলাইজড মোমেন্টা পিআই এর পরিবর্তনটা কি পরিমাণ হবে ডেল্টা টি সময় পরে। এই দুইটা সূত্র অনেক সময় কাজে লাগে, মূলত এমসিকিউর জন্য দেওয়া হয়েছে। এই দুইটা সূত্র একটু দেখে নেবেন। এটা হচ্ছে মোমেন্টার জন্য, আর এটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস এর জন্য। আর এইচ এর মানে লিখে দেওয়া আছে যে এই এইচটা হচ্ছে পুরো সিস্টেমের জন্য একটা টোটাল এনার্জি ডিনোট করে। তো এনার্জিকে যদি আমরা এই একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে মোমেন্টটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে এই মোমেন্টটা, দুঃখিত, আমি যদি মোমেন্টটা দিয়ে এই টোটাল এনার্জিটাকে যদি মোমেন্টটা দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমি কোঅর্ডিনেটস পাই। আবার টোটাল এনার্জিটাকে যদি আমি কোঅর্ডিনেটস দিয়ে ভাগ করি, ডেরিভেটস করি, তাহলে হচ্ছে আমি মোমেন্টটা পাই। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাব হচ্ছে স্পেস টাইমে। স্পেস টাইম হচ্ছে সেই জিনিস, আসলে আমি থিওরি অফ রিলেটিভিটির কথা আগেই বলেছি যে আইনস্টাইন আসলে 1905 সালে এবং পরে 1915-তে মানে ফিজিক্সের পুরো ধারণাটাই, যেই ইমারতটা হচ্ছে বিগত সালগুলোতে বিশাল লম্বা সময় ধরে ফিজিক্সের একটা ভিত্তি তৈরি আসছিল, সেই ভিত্তিটা আইনস্টাইন এই জায়গায় এসে ভেঙে দেয় আসলে। তো অনেক নতুন কনসেপ্ট চলে আসে এখানে।
তো এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্পেস টাইম। যেহেতু থিওরি অফ রিলেটিভিটি পড়তে আমাদের স্পেস টাইম সম্পর্কে জানা লাগবে, সেজন্য আসলে প্রথমেই এইটা নিয়ে একটু আলোচনা করি বোঝানোর জন্য। যে আইনস্টাইন কল্পনা করতেছে বা আইনস্টাইন বলছে যে আমরা নর্মালি যেই সময়কে এতদিন আলাদা করে জানতাম এবং যেই সময়কে আমরা ভাবতাম সবার সাপেক্ষে সেম একই রকম, অর্থাৎ আমার জন্য 1 মিনিট যতটুকু সময়, অন্য কারোর জন্য 1 মিনিট ততটুকু সময়, অথবা আমাদের ধারণা ছিল যে অন্য কোনো গ্রহে যখন কেউ যাবে, চাঁদে অথবা মঙ্গল গ্রহে, যে কোনো জায়গায় যে কোনো বস্তু যে কোনো ব্যক্তি যেখানেই থাকুক না কেন সবার জন্য টাইম ছিল সমান, আমাদের চিন্তা ভাবনা ছিল। সেই চিন্তা ধারণায় আসলে চির ধরে আইনস্টাইনের থিওরির মাধ্যমে। তো সময় নিয়ে আমরা ভিন্ন রকমভাবে ভাবতে শিখি। সময়কে আমরা যে আমাদের স্থান থেকে সম্পূর্ণ সেপারেট একটা জিনিস ভাবতাম, কিন্তু পরবর্তীতে তিনি আসলে এই স্থান থেকে সময়কে আলাদা করেননি। আইনস্টাইন তিনি বলতেছেন যে স্থানের সাথে সময় জড়িত, সময়ের সাথে স্থান বা স্পেস জড়িত, অর্থাৎ একেবারে সম্পূর্ণ ভিন্ন ধারার যে ফিজিক্সের আবির্ভাব ঘটে 1905 সালে, সেটা নিয়ে আমরা এখন আসলে আলোচনা করব। তো স্পেস টাইম হচ্ছে এরকম একটা অবস্থা, 4 ডাইমেনশনাল একটা অবস্থা, যেখানে আসলে আমাদের যে 3 ডাইমেনশনাল চিন্তাভাবনাটা ছিল, এই 3D এর সাথে 3 ডাইমেনশনালের সাথে টাইম যুক্ত হয়ে 4 ডাইমেনশনাল একটা অবস্থা তৈরি করে, এই হচ্ছে স্পেস টাইম। এবং এখানে লেন্থ, উইথ, হাইট এবং পাশাপাশি হচ্ছে 4th ডাইমেনশন হিসেবে সময় কাউন্ট করা হবে। তো এই সময়টাকে আলাদা করতে পারবো না আমরা এই জায়গা থেকে। ইউনিফাইড কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে স্পেস অ্যান্ড টাইম আর কনসিডার্ড সেপারেট, যেটা আমি একটু আগেও বললাম যে স্পেস অ্যান্ড টাইম আমরা সেপারেট ভাবতাম, সেটাকে এখানে সেপারেট ভাবা হচ্ছে না, ইন্টার রিলেটেড তারা। আর কার্ভেচার, যেটা হচ্ছে গ্র্যাভিটি নিয়ে আমাদের নিউটনের যে ধারণা ছিল বা নিউটনের যে তত্ত্ব ছিল, সেটা আসলে আইনস্টাইন এখানে এসে ব্রেকডাউন করে। এবং আলোর সাথে গ্র্যাভিটির, আলোর চলাচল নিয়ে যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল গ্র্যাভিটিতে, সেটার সমাধান তিনি এখানে করেন। তো মোট কথা আমি একেবারে সহজেই বোঝানোর জন্য বলি যে স্পেস টাইমটা হচ্ছে একটা চাদরের মতো জায়গা। যে একটা চাদর, যখন আমরা একটা চার কোনায় 4জন ব্যক্তি যখন একটা চাদরকে ধরে রাখবো, তখন এই চাদরটা দেখতে যেরকম মনে হবে, এইরকম একটা অবস্থা, যেটা কার্ভ হইতে পারে। ধরেন এই জিনিসটার ভর হচ্ছে 100 কেজি, এই চাদরের উপর রাখলে যে পরিমাণ কার্ভ তৈরি করবে বা যে পরিমাণ দেবে যাবে, ঠিক এখানে যদি একটা 5 কেজি ওজনের কোনো বস্তুকে আমি রাখি, সেই চাদরটা কিন্তু সমপরিমাণ দেবে যাবে না, তো সেটা একটু কম ডাববে। তো এই যে আমরা যেই বস্তুগুলো মহাবিশ্বে যে এই জিনিসগুলো থাকে, তা এই স্পেস টাইমের ভিতরে এক ধরনের কার্ভ তৈরি করে, এবং সেটা আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে আলোচনা করব। তো আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে আসলে স্পেস টাইমটা কি। এটা আসলে স্পেস এবং টাইমের কম্বিনেশনে একটা অবস্থা, যেটা পুরো মহাবিশ্বে ছড়ানো আছে। এবং এই যে স্পেস এবং টাইম মিলিত অবস্থায় যে জিনিসটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্পেস টাইম। ঠিক আছে, 4 ডাইমেনশনাল। তো আমরা মূল আলোচনায় চলে যাব হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আসলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যদিও 1905 সালে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, এবং তার পরবর্তীতে 1915 সালে তিনি হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। যদিও নর্মালি আমাদের কাছে আমরা নর্মালি জানি যে যে কোনো স্পেশাল কিছু বের হওয়ার আগে সাধারণটা হয়, কিন্তু আসলে এটাকে কেন পরে সাধারণটা আসছে আর আগে স্পেশালটা আসছে, সেটার কারণ হচ্ছে যে মূলত তিনি 1905 সালে যে রিলেটিভিটির তত্ত্বটা দিয়েছেন, সেখান থেকে তার নিজের কাছে কিছু খটকা লাগে, বা তার চিন্তাধারাতেই, তার কল্পনাতেই সে ভাবে যে এই জিনিসগুলো ক্লিয়ার করতে, কিছু কিছু জিনিস ক্লিয়ার করতে আমাকে আগে এই জিনিসটা, এই জেনারেল থিওরিটা জানা দরকার। যেহেতু জেনারেল থিওরিটা পরে আবিষ্কার হয়েছে, সেজন্য এটাকে জেনারেল বলা হয়। মানে পরে আবিষ্কৃত হইলেও যেহেতু এটা আগের কনসেপ্ট, মানে স্পেশাল থিওরিটা বোঝার জন্য এটা দরকার, সেজন্য এটাকে বলা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসলে একটা জিওমেট্রিক থিওরি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যে স্পেস টাইম চিন্তা করছি, এই স্পেস
টাইমে যে আমরা বললাম যে একটা বস্তু রাখলে সেটা একটা কার্ভ তৈরি করবে, কার্ভেচার তৈরি করবে। আগে আমাদের ধারণা ছিল মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণের জন্যই আসলে এই আকর্ষণের কারণে প্রত্যেকটা বস্তুকণা তার চারপাশে কি করে, ঘুরে, সূর্যের চারদিকে এরা নির্দিষ্ট আকর্ষণের কারণে এরা ঘুরতে থাকে। এই ধারণাটা চেঞ্জ আনা হয় হচ্ছে এই থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। তো এইখানে মূলত একটা কার্ভ তৈরি হয়, কোনো একটা ভারী বস্তু, এই যে সূর্যটা এখানে থাকবে, এবং এখানে একটা সে স্পেস টাইমে এই যে চাদরটা, স্পেস টাইমের যে চাদরটা আছে এটার মধ্যে একটা কার্ভ বা গর্ত তৈরি করবে। এবং কোনো বস্তুকে যখন আমরা সোজা ছেড়ে দিব, একটা পৃথিবী হোক, বুধ হোক, মঙ্গল হোক, যে কোনো গ্রহকে যখন আমরা সোজা ছেড়ে দিব, তখন এই কার্ভ থাকার কারণে, এই সোজা ছেড়ে দিলাম, কার্ভ থাকার কারণে আসলে এটার চারপাশে কি করতে থাকবে, ঘুরতে থাকবে। আচ্ছা, সেটা নিয়েও আলোচনা করব আমরা, যে জন্য আসতেছি। আচ্ছা, আসি জিওমেট্রিক্যাল গ্র্যাভিটি সম্পর্কে, ওই আলোচনা হবে এখানে। তো এইখানে যে জিনিসটা আছে, গ্র্যাভিশনাল ফোর্স সম্পর্কে ধারণা দিতে যে এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসে। তো এইখানে আমি কিছু কথা বলি, যেমন এইখানে যে কোনো জিনিসের সাপেক্ষে যে কথাটা আসছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে, যে আমরা যে কোনো কিছুই যখন ক্যালকুলেশন করব, মেজারমেন্ট করব, চিন্তা করব, তখন সেটা অবশ্যই কোনো না কোনো কিছুর সাপেক্ষে হইতে হবে। যে এই যে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো বা কারো সাপেক্ষে যে জিনিসটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, নর্মালি কথা হচ্ছে যে আমি যদি এখানে একটা লাঠি রেখে আপনাকে বলি যে এই যে লাঠিটা আছে, এই লাঠিটা কি বড় না ছোট, আপনি কিন্তু স্বাভাবিকভাবেই এটা বড় না ছোট সেই আনসার দিতে পারবেন না। কেন পারবেন না? এখন এটা বড়ও হতে পারে, সেটা ছোটও হতে পারে। এখন আমি কার সাথে কম্পেয়ার করে বুঝবো এটা কি বড় না ছোট? এখন এই ক্ষেত্রে যদি এইখানে যদি আমি বলি যে এই লাঠিটা বড় না ছোট, তখন আপনি বলতে পারবেন এটা বড়, কারণ এইটা ছোট, এইটার সাপেক্ষে, এইটার তুলনায় এটা বড়। একই রকমভাবে এইবার যদি আমি বলি এটা কি ছোট না বড়, তখন আপনি বলবেন এটা অবশ্যই ছোট, কারণ এইটার সাপেক্ষে তখন এইটা ছোট। তাহলে কোনো একটা জিনিসের সাপেক্ষে আমাকে চিন্তা করতে হবে। এই থিওরি অফ রিলেটিভিটিতে এই সাপেক্ষ জিনিসটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ যেই সময়কে আমরা অ্যাবসোলিউট ধরছিলাম, পরম ধরছিলাম, সেটা এক একজনের সাপেক্ষে এক এক রকম হইতে পারে। যেই দৈর্ঘ্যকে, লেন্থকে আমরা পরম ধরছিলাম, অ্যাবসোলিউট ধরছিলাম, সেটা এক একজনের সাপেক্ষে এক এক রকম হইতে পারে। তার মূল কথাটাই হচ্ছে সাপেক্ষ। অর্থাৎ ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে, ভিন্ন ভিন্ন রেফারেন্স ফ্রেমে থাকা বা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামো থাকা ব্যক্তির কাছে, বস্তুর কাছে, আমাদের এই প্রসঙ্গ বস্তুর কাছে এই সময় ভিন্ন রকম হইতে পারে, লেন্থ ভিন্ন রকম হইতে পারে। তো এই জিনিসটাই আমরা দেখব। দেখেন যে এখান এটা কথা বলে আসি একটু। আচ্ছা, আলো নিয়ে কিছু কথা বলে আমি ওখানে যাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, যদিও এটা পরের স্লাইডে চলে আসছে। দেখেন, আলো যেহেতু একটা তরঙ্গ, শব্দ একটা তরঙ্গ, আমরা জানি একটা তরঙ্গকে এক জায়গা থেকে এই পজিশন থেকে এই পজিশনে একটা তরঙ্গ যদি যেতে চায়, তাহলে তার একটা মাধ্যমের প্রয়োজন হয়। যে কোনো তরঙ্গের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটা মাধ্যমের প্রয়োজন হবে। তাহলে আলো যেহেতু একটা তরঙ্গ, ওয়েভ, তাহলে এটার একটা মাধ্যম লাগার কথা বাস্তবিক পক্ষেই। তো আগে এক সময় যে ধারণা করা হইতো যে এই ইথার নামে একটা মাধ্যম আছে, যে মাধ্যমের সাহায্যে আলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা আমরা আলোর চ্যাপ্টারে দেখেছিলাম। তো ইথার নামে যে জিনিসটা আছে, সেটার আসলে বাস্তবিক কোনো প্রমাণ পাওয়া যায় নাই, ওর জন্য অনেক গবেষণা হয়েছে, অনেক হয়েছে। তো এই যে এই ইথার আছে কি নাই সেটা প্রমাণ করার জন্য আসলে একটা পরীক্ষা করা হলো। মনে করেন হচ্ছে এটা পৃথিবী, তো পৃথিবী মনে করেন এই ডিরেকশনে ঘূর্ণায়মান আছে, এই ডিরেকশনে সে ঘুরতেছে, এই দিক দিয়ে ঘুরতেছে। তো এই ডিরেকশনে যখন ঘুরবে, ইথার নামে যদি বাস্তবিক পক্ষেই কোনো মাধ্যম থেকে থাকে, তাহলে কি হবে, পৃথিবী যেই দিকে ঘুরতেছে ওই অংশে যেখানে যে ইথারটা আছে, সেটা পৃথিবীর গতির সাথে অ্যাডজাস্ট হয়ে এই ইথারের গতিটা সামান্য রকম বেড়ে যাবে। আর এই দিকে যদি আমরা চিন্তা করি, অপোজিট ডিরেকশনে যদি চিন্তা করি, তাহলে এই ইথারের গতি কমে যাবে। সাপোজ ধরেন আমি এইখান থেকে আলো ফেলতে চাচ্ছি, এটা পৃথিবী, এইখান থেকে আমি আলো ফেলতে চাচ্ছি। তো এখান থেকে একটা আলো ফেললাম আমি, তো আলো যখন এই ইথার মাধ্যমের মধ্য দিয়ে যাবে, পৃথিবীর ঘূর্ণন এইদিকে, আলো যাচ্ছে এই দিকে,
এবং আলোটা যাচ্ছে কিসের মাধ্যমে? ইথারের মাধ্যমে। তো পৃথিবীর গতি যেহেতু এদিকে, ইথারও দিকে যাচ্ছে, বা ইথার এই পৃথিবীর গতির সাথে, এই ডিরেকশনের সাথে লেগে আছে, তার মানে ইথারের গতি তুলনামূলক সামান্য হইলেও বেড়ে যাওয়ার কথা। আর আমি যখন এই পজিশনে, এই ডিরেকশনে যখন আলো ফেলবো, সেই আলোটা যে ইথার দিয়ে যাবে সেটা যেহেতু পৃথিবীর অপোজিট ডিরেকশনে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, সেহেতু সেটার বেগ কিছুটা কমে যাওয়ার কথা। পানির ক্ষেত্রে আমরা যেরকম অনুকূল প্রতিকূলে ভাবি, একটা নদীর অনুকূলে যখন আমি একটা নৌকা চালাবো ব্যাগ বেড়ে যাবে, প্রতিকূলে যখন চালাবো ব্যাগ কমে যাবে, এখানে ব্যাপারটা সেই রকম। তো আমি যদি দুইটা বিপরীত ডিরেকশনে দুইটা আলোকে পাঠাই, এবং এইখানে যদি মনে করেন আমি এখানে একটা ডিটেক্টর সেট করলাম সমান দূরত্ব, এই পাশ থেকে এখানে যতটুকু দূরত্ব, এই পাশ থেকে এখানেরও ঠিক ততটুকুই দূরত্ব, তাহলে যেই পৃথিবী যেই ডিরেকশনে মুভ করতেছে সেইখানে ইথারের গতিশীলতার কারণে আলোটা একটু আগে যাওয়ার কথা। আর অপোজিটে প্রতিকূলে যেহেতু যাচ্ছে এটা, তাহলে এইটার কারণে আলোটা একটু পরে যাওয়ার কথা। কিন্তু পরীক্ষায় দেখা গেল না, আলো দুই দিক থেকেই, অপোজিট ডিরেকশনে দুই দিকেই যখন আলো ফেলা হবে, এই দুইটা আলো একই সময়ে একই সাথে এই ডিটেক্টরে যে আঘাত করে, অর্থাৎ কোনো ধরনের টাইম ডিফারেন্স নেই। এখন যদি কোনো একটা মাধ্যম দিয়ে যাইতো, তাহলে অবশ্যই এইটার কারণে এই গতিতে কোনো প্রভাব পড়তো। যেহেতু মাধ্যম দিয়ে যাচ্ছে না, বা আলো যেহেতু একই সময়ে পৌঁছাচ্ছে, সেখান থেকে ধারণা করা হলো যে যে না, ইথার নামে কোনো মাধ্যম এখানে নেই। আচ্ছা, এখন ইথার নামে কোনো মাধ্যম এখানে নাই, তাহলে আলোর যে গতি, এই আলোর গতির ক্ষেত্রে যে কনসেপ্টটা আমাদের ধারণা আসছে, যে আলো যেহেতু সব দিক থেকেই একই রকম বেগে যাচ্ছে, তাহলে আলোর যে গতিটা হবে, এই আলোর গতিটা হবে কনস্ট্যান্ট। আলোর গতিতে কখনোই কোনো পরিবর্তন আসবে না, এখন সেটা যে কোনো সিচুয়েশনেই হোক, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হোক, কিংবা সেখানে কোনো মাধ্যম থাকুক বা বেশি ঘনত্ব থাকুক, যে কোনোভাবেই থাকুক, এই আলোর গতি যেটা হচ্ছে 3 × 10⁻⁸, যেটা আমরা বলছি, সেই গতিটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন আলোর গতি যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, আলোর গতি যদি কনস্ট্যান্ট রাখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা নিয়ে একটু আমরা কথা বলি। এখন ধরেন আমি যেটা বললাম যে স্পেস টাইম, যেটা যে আলো, এই স্পেস টাইম, পৃথিবীর যে কোনো বস্তু, ওই মহাবিশ্বের যে কোনো বস্তু যখন স্পেস টাইমের উপর পড়বে, তো এটার ভর যত বেশি হবে, সে তত বেশি গর্ত তৈরি করবে, একটা গভীরতা তৈরি করবে, অর্থাৎ আমার এই স্পেস টাইমটা বেঁকে যাবে। এখন স্পেস টাইম যদি বেঁকে যায়, তাহলে দেখেন এই স্পেস টাইমের মধ্য দিয়ে এই আলোক, এই যে ছোট যে বস্তুটা আছে, মনে করেন এটা পৃথিবী, এটা চাঁদ, যেহেতু এটা পৃথিবী একটা কার্ভ তৈরি করছে, এখন এই কার্ভের চারপাশে আমি যখন এই চাঁদটাকে সোজা সরল পথে ছাড়বো, সোজা পথে ছেড়ে দিলাম, মনে করেন আমি সোজা পথে ছেড়ে দিছি, কিন্তু এখানে যেহেতু কার্ভ, তাহলে এখানে সে সোজা পথে এসে এই কার্ভের মধ্যে পড়ে যাবে, আর কার্ভের মধ্যে পড়ে গেলেই সে এই দিক দিয়ে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখন এটা যদি আমরা বাস্তবিক পর্যায়ে করি, তাহলে দেখা যাবে যে একটা চাদরের মধ্যে যদি করি, এটা কিছুক্ষণ ঘুরে 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 এসে এটার সাথে লেগে যাবে। এখন চাদরে যেহেতু সে প্রতিনিয়ত ঘর্ষণের শিকার হচ্ছে বা বাধা পাচ্ছে, ঘর্ষণ বল এখানে কাজ করবে, সেহেতু এটা থেমে যাবে। কিন্তু স্পেসে, মহাশূন্যে তো আর ঘর্ষণ বল নাই, সেহেতু এই বস্তুটা এই কার্ভের মধ্যে অনবরত ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, যেটা হচ্ছে সূর্যের চারপাশেও ঘটে। তো আলোর এই যে ব্যাগ, এটা নিয়ে, এই যেহেতু এটা স্পেসটা বেঁকে যাবে, তো সেই ক্ষেত্রে এখন এইখানের দূরত্বটা কি সেম থাকবে? অবশ্যই সেম থাকবে না। যেমন ধরেন আমাদের নর্মাল জিওমেট্রির ক্ষেত্রে যে ধরনের জিওমেট্রি আমরা চিন্তা করি বা কল্পনা করি, যেমন আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টিকে 180 ধরি, এটা একটা সমতল সারফেসের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন সেটা আমরা বক্রতলে চিন্তা করব, তখন বক্রতলে কি আর সেই সেম কনসেপ্ট থাকবে? যদি আপনি বলের উপর একটা ত্রিভুজ আঁকেন, দেখেন এই যে বলের উপর যদি আপনি একটা ত্রিভুজ আঁকেন, তখন সেই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 100 ডিগ্রি হবে না, তার চেয়ে বেশি হবে। আবার একটা ডাউনওয়ার্ড কার্ভেচার আছে, নেগেটিভ কার্ভেচার, সেই কার্ভেচারে যদি বাঁকা স্থানে যদি আপনি একটা ত্রিভুজ আঁকেন, তাহলে দেখবেন যে সেখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না, বরঞ্চ তার চেয়ে কম হবে। তার মানে একটা কার্ভেচারে, অর্থাৎ একটা বক্রতলে যদি আমরা যে কোনো জিনিস সোজা পথে নিতে চাই,
তাহলে নর্মাল জিওমেট্রির সাথে আমরা নর্মাল যে জিওমেট্রি করছি সেই জিওমেট্রির সাথে এই জিওমেট্রি কি হবে না, মিলবে না, ম্যাচ করবে না। এবং এইখানের যে জিওমেট্রিটা হবে সেইটাই হচ্ছে এই যে থিওরি অফ রিলেটিভিটির যে জিওমেট্রি আমরা কার্ভেচার থিওরি, যেটা হচ্ছে আইনস্টাইন হচ্ছে ম্যাক্সওয়েল, দুঃখিত আমি এক্সাক্ট নামটা মনে করতে পারতেছি না, জার্মান গণিতবিদ তিনি ছিলেন, তার মাধ্যমে এই যে থিওরি অফ রিলেটিভিটির যে জিওমেট্রিক কনসেপ্টগুলো সে ড্র করে বা সমাধান করে। দেখেন এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, তো এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে এইখানে আমরা দেখব প্রথম ভিডিওটা প্লে করি দেখি। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এই যে সেই চাদরটার কথা আমরা বলছি, সেই চাদরটা, এইটা যদি এখানে আমি একটা বস্তুটা রাখি, চাদরটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই চাদরটার মাঝে একটা বস্তু রাখা আছে এবং সেটা একটা কার্ভেচার তৈরি করছে। এখন যদি আমি কোনো বস্তুকে এখানে ছেড়ে দেই, তাহলে এই বস্তুটা সোজা ডিরেকশনে ছেড়ে দিলেও সেটা এই কার্ভেচারের ভিতর দিয়েই যাবে। অর্থাৎ এতদিন আমরা যেটা ভাবতেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আকর্ষণের কারণে এই বস্তুগুলো চারপাশে ঘুরে, আর নিউটনের সাধারণ সূত্রে সেটা বলতেছে যে না, এইটা হচ্ছে এই কার্ভেচার তৈরি হওয়ার কারণে স্থান কালের মধ্যে যে একটা কার্ভ তৈরি হবে, সেই কার্ভের কারণে হচ্ছে এটা চারদিকে ঘুরতে থাকে। এবং এই জন্যই মূলত হচ্ছে যে এই জিনিসগুলো, এই সূর্যের চারদিকে বস্তুগুলো, এই কার্ভেচার, যেহেতু সূর্য সবচেয়ে ভারী, সেটা সে খুবই বেশি বড় গর্ত তৈরি করে এবং এই বস্তুগুলো চারপাশে এইভাবেই ঘুরতে থাকবে। এবং যখন এই জায়গায় আসবে, এই কার্ভগুলো আসবে, এই কার্ভগুলোর মধ্যে দেখবেন আপনারা, যখন এই সোজা সরল পথে আমি ফেলবো, কিন্তু কার্ভ তৈরি হওয়ার কারণে এটা বেঁকে যাবে, বেঁকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখন আলোর সাথে এই জিনিসগুলোর সম্পর্কটা কি আসলে? আলোর সাথে এই জিনিসগুলোর সম্পর্কটা হচ্ছে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এবার আলো নিয়ে আসবে আসলে এই জিনিসগুলো, আলোর দিক থেকে কিভাবে আমরা চিন্তা করি বা ব্যাখ্যা করি সেই জিনিসটা। এটা 1905 সালে তৈরি করা হয়, প্রকাশ করা হয়, এবং এইখানে দেখানো হয় যে সময় কারো সাপেক্ষে এক এক রকম হতে পারে, সময় কারো সাপেক্ষে স্লো হয়ে যেতে পারে, সময় কারো সাপেক্ষে ফাস্ট হয়ে যেতে পারে। তো এইখানে আমরা দেখব যে টাইম ডাইলেশন কিভাবে হয় এবং লেন্থ কনস্ট্রাকশন কিভাবে হয়, দৈর্ঘ্য ছোট বড় হয়ে যেতে পারে, আপনারা জানেন এগুলো। আসলে যেহেতু থিওরি অফ রিলেটিভিটি আসলে অনেক বিশাল আলোচনা, এবং এটার মানে ইয়েটা বলতে পারলে প্রথম থেকে ইতিহাস সহ যে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে আসছে সেটা বলতে পারলে অনেক ভালো হইতো। এবং যেহেতু ওই যে আলো, স্পেস টাইম, তারপরে হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, প্রত্যেকটা একটার সাথে এমনভাবে কানেক্টেড যে একেবারে ধারাবাহিকভাবে না আসলে এই জিনিসগুলো বোঝা খুবই কষ্টকর। ইভেন তো আমরা অনেক পড়াশোনা করেও এই থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে ভালো ধারণা রাখি না, তারপরেও যদি এরকম মাঝখান থেকে আলোচনা করতে হয়, তাহলে আসলে বোঝাটা একটু টাফ, আরও বেশি টাফ আর কি। তারপরেও যেহেতু আমাদের এত সময় নাই যে আমরা একেবারে পুরো থিওরি অফ রিলেটিভিটি একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ধাপে ধাপে একটা টপিকস ধরে পড়বো, সেই সুযোগ নাই। জাস্ট কিছু ছোটোখাটো কনসেপ্ট আমি তো আলোচনা করতেছি, এর দ্বারা থিওরি অফ রিলেটিভিটি বুঝতে পারবেন না আপনারাও, আর আমার পক্ষেও এই ছোট টপিকস অল্প আলোচনা করে থিওরি অফ রিলেটিভিটি বোঝানো সম্ভব না। তারপরেও যেহেতু এমসিকিউ পরীক্ষার জন্য কিছু জিনিস পড়বেন, যে জিনিসগুলো হয়তো কাজে লাগতে পারে, সেগুলো আমি একটু আলোচনা করতেছি, বা আমি ধারণাই করে নিচ্ছি যে আপনারা থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে ভালো ধারণা রাখেন। আচ্ছা, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুইটা পোস্টুলেট ব্যাখ্যা করা হয়েছে, আইনস্টাইন ব্যাখ্যা করছেন। তার মধ্যে একটা হচ্ছে দ্য লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন এভরি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যে প্রসঙ্গ কাঠামোর কথা আমি যেটাই বললাম, যে থিওরি অফ রিলেটিভিটিতে আমাকে সব কিছুই প্রসঙ্গ কাঠামোর ভিত্তিতে বিবেচনা করতে হবে, অর্থাৎ আমার সাপেক্ষে, অন্যজনের সাপেক্ষে, কারো না কারো সাপেক্ষে। এখন যে প্রথম পোস্টুলেট বা স্বীকার্যটা আসলে কি বলতেছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে, যে জিনিসটা বলতেছে, সাপোজ ধরেন এইটা হচ্ছে পৃথিবীতে আপনারা কেউ একজন দাঁড়ানো আছেন, আমি হচ্ছে রকেটের মধ্যে
এই পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছি। এখন যেহেতু আমি রকেট দিয়ে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছি, রকেট গতিশীল, এখন আমার কাছে, আপনার কাছে মনে হবে, আপনার সাপেক্ষে, আপনি যদি চিন্তা করেন আপনার সাপেক্ষে মনে হবে যে আমি রকেট দিয়ে দূরে চলে যাচ্ছি। আর আমার কাছে মনে হবে যে আপনি পৃথিবীতে স্থির অবস্থায় আপনার কাছে স্থির মনে হইলেও আমার কাছে মনে হবে যে না, আপনি আসলে আমার থেকে দূরে সরে যাচ্ছেন। অর্থাৎ আপনার সাপেক্ষে আমি গতিশীল, কিন্তু একই রকমভাবে আমার সাপেক্ষে আপনিও গতিশীল। অর্থাৎ কে গতিশীল সেটা আমরা নির্দিষ্ট করে এক্স্যাক্টলি বলতে পারবো না। এমন হতে পারে আমার সাপেক্ষে আপনি গতিশীল, অথবা আমি বলতে পারি যে আপনার সাপেক্ষে আমি গতিশীল। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে, সংক্ষেপে বললাম আমি আর কি। দ্য লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন এভরি ইনিশিয়াল রেফারেন্স ফ্রেম। প্রত্যেকের সাপেক্ষেই এই কথা সত্য যে আমিও গতিশীল হতে পারি কিংবা আপনিও গতিশীল হতে পারেন। সো নির্দিষ্ট করা সম্ভব না। 2 নম্বর পোস্টুলেটে কি বলা হয়েছে, সেটা বলা হয়েছে দ্য স্পিড অফ লাইট ইন এ ভ্যাকিউম মেজার্ড ইন এনি ইনিশিয়াল রেফারেন্স ফ্রেম অলওয়েজ হ্যাজ দ্য সেম ভ্যালু অফ সি। যে একটু আগেও আমি কথাটা বলছি যে আলোর বেগ যে কোনো রেফারেন্সের সাপেক্ষেই হোক না কেন, সেটা গতিশীল হোক, সেটা স্থির হোক, সেটা অন্য যে কোনো অবস্থানেই থাকুক না কেন, ওই রেফারেন্স ফ্রেমের জন্য আলোর বেগ অলওয়েজ কি সেম থাকবে। এখানে বলা হচ্ছে নো ম্যাটার হাউ ফাস্ট দ্য সোর্স অফ লাইট দ্য অবজারভার আর মুভিং রিলেটিভ টু ইচ আদার। সেটা যেভাবেই হোক না কেন, নর্মাল আমরা মানে একটু ভিজুয়ালাইজ করি এই জিনিসটা। নর্মালি মনে করেন আমি একটা সাইকেল দিয়ে বা একটা গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, মনে করেন এই ডিরেকশনে যাচ্ছি, এটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আরেকটা গাড়ি এদিক থেকে এদিকে এই ডিরেকশনে আসতেছে, তারও বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন চিন্তা করেন তো, আমি এইখানে বসা, এইটা এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, এটা এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। তাহলে আমার কাছে কি মনে হবে যে আমরা একে অপরকে কি বেগে ক্রস করতেছি? অবশ্যই যেহেতু বিপরীত দিকে, তার মানে আমার কাছে মনে হবে যে এই গাড়িটা যে গেল সেটা আমার কে পাস করে গেল হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, ব্যাগ দুইটা যোগ হবে, নর্মাল কনসেপ্ট কথা। আবার যদি এরকম হয় যে আমি এইদিকে যাচ্ছি, এটাতেই লিখি, আমি এদিকে যাচ্ছি মনে করেন 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এইদিকে একটা গাড়ি এই দিকেই যাচ্ছে মনে করি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই গাড়িটা উল্টা করি, আমি যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড বেগে আর এই গাড়িটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন বলেন তো যে এই গাড়িটা কত বেগে সামনে যাচ্ছে, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার সাপেক্ষে কি মনে হবে? যেহেতু আমিও তার দিকেই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, তাহলে তার যে বেগটা আমার কাছে মনে হবে 20 মাইনাস 10, অর্থাৎ সে 10 মিটার পার সেকেন্ড বেগে আমার থেকে সামনে যাচ্ছে, যেহেতু ডিরেকশন একই। অর্থাৎ আমি একেবারে নর্মালি বললে যে অনুকূল প্রতিকূলের ক্ষেত্রে আপনারা যে ম্যাথগুলো করছেন, যে অনুকূলে গেলে বেগ যোগ হয় আর প্রতিকূলে গেলে বেগ বিয়োগ হয়, সেম কাজটাই বললাম। তার মানে হচ্ছে যে আমরা গতিশীল থাকলে সেটা কোন দিকে গতিশীল আছি, সামনের দিকে না বিপরীত দিকে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের বেগ কমে অথবা বাড়ে সেই হিসেবে চিন্তা করি। কিন্তু এইখানে যে কথাটা বলা হচ্ছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সেকেন্ড পোস্টুলেটে যেটা বলা হচ্ছে যে সি এর ভ্যালিউ, আমি গতিশীল, আমি কি সামনের দিকে না বিপরীত দিকে গতিশীল, না আমি স্থির আছি, অর্থাৎ কোনো কিছুর উপরই এই সি এর বেগ এফেক্টেড হবে না। সি এর বেগ সবসময় কি থাকবে, সমান থাকবে। এখন এই জিনিসটাই আসলে এই থিওরি অফ রিলেটিভিটিতে সবচেয়ে মজার জিনিস। সি এর বেগ যদি স্থির রাখতে হয়, সব জায়গায় যদি সি এর বেগ স্থির থাকে, তাহলে ব্যাপারটা টাইমের উপর এফেক্ট করবে। তাহলে সময় কিভাবে ম্যানেজ করব আমরা? একেবারে খুব ছোট জটিল আলোচনায় না যেয়ে আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে আমি যদি কোনো একটা জিনিসের ব্যাগকে, আমি একেবারে ছোট এসএসসির ম্যাথ দিয়ে আপনাদের আলোচনা করি। ব্যাগ ইকুয়াল টু আমরা জানি কি, ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, অর্থাৎ কোনো জিনিসের ব্যাগ হবে দূরত্ব বাই সময়। এখন আমি চাচ্ছি যে কোনো একটা জিনিসের ব্যাগ অলওয়েজ সেম থাকবে, সব সময় সেম থাকবে, যেটা আলোর ক্ষেত্রে আমরা বললাম ব্যাগ পরিবর্তনই হবে না।
এখন ব্যাগ যদি পরিবর্তন না করতে হয়, তাহলে সাপোজ ধরেন আমি যদি মনে করেন এইখান থেকে এই জায়গায় গেলাম, আমি এই জায়গা থেকে এই জায়গায় গেছি হচ্ছে মনে করেন 100 মিটার দূরত্ব অতিক্রম করছি, এবং এই 100 মিটার দূরত্বতে আমার একটা ব্যাগ ছিল। ব্যাগ আমি যেহেতু সেম রাখবো বলছি, ব্যাগ মনে করেন হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি আমি যেতে চাই, এবং এই দূরত্বটা যেতে যদি আমার ব্যাগ হয় 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমার সময় লাগছে কত সেটা আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। সমবেগের ক্ষেত্রেই আমরা চিন্তা করি যে কি হবে দূরত্ব, আচ্ছা সময় কত লাগবে সেটা আমরা বের করি। সময় লাগবে হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি, তার মানে হচ্ছে 5 ইকুয়াল টু আসবে কত 20। তাহলে দেখেন এখান থেকে এখানে যেতে আমার 20 সেকেন্ড সময় লাগছে। এখন আমি যদি বলি যে আমাকে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, অর্থাৎ আমি একটা কার্ভেচারে যেতে চাই, এটা মনে করেন সমতল ছিল, আর আমি এবার সমতলে না যেয়ে এবার বক্রতলে যাব, এ থেকে বি পয়েন্টেই যাব। তাহলে বক্রতলে গেলে অবশ্যই আমাকে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। 100 মিটারের জায়গায় মনে করি এখানে যে 120 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে আমাকে। দূরত্ব কিন্তু আমার বেড়ে গেছে। দূরত্ব যেহেতু বেড়ে গেছে, তাহলে এখন আমার সময় কত লাগবে আমি সেটা একটু বের করার চেষ্টা করি। দেখেন এখানেই মজাটা আসলে, এখানে আমার হয়ে গেছে 120 মিটার। এখন আমার ব্যাগ কত? ব্যাগ কিন্তু আমি বাড়াইতে পারবো না, আগেই বলা হয়েছে যে আমি ব্যাগ কি করতে হবে, আমার ব্যাগ আমি ফিক্সড রাখবো। তাহলে ব্যাগ যদি ফিক্সড রাখতে হয়, তাহলে আমি দূরত্ব যদি বেশি হয়, তাহলে আমার সময়ের পরিমাণও কি হবে 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমার সময়ের পরিমাণও কি হবে বেড়ে যাবে। দেখেন আগের ক্ষেত্রে আমার সময় লাগছিল হচ্ছে 20 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে সময় লাগছে হচ্ছে 20 সেকেন্ড, আর এখন এখান থেকে এখানে যেতে আমার সময় লাগবে হচ্ছে কত, কি ভুল লিখছি, আচ্ছা না ঠিক আছে, 120 মিটার যাবো তো আমি, তার মানে আমার এখন লাগবে হচ্ছে 24 সেকেন্ড। এখন আমি যে এই যে আমার আগে লাগছিল হচ্ছে 20 সেকেন্ড আর পরে লাগছে হচ্ছে আমার 24 সেকেন্ড, তাহলে আমার সময়টা কি হয়ে গেছে, বেড়ে গেছে বা কমে গেছে। যদিও জেনারেল কনসেপ্ট দিয়ে এই জিনিস আলোচনা করে খুব বেশি একটা মাথায় ঢুকানো যাবে না, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আসলে, মানে এইভাবে বোঝানোটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমি জানি না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি সাপোজ এইখানের আলোচনায় আসি, মনে করেন আমি কোনো একটা জিনিস এদিকে যাচ্ছে, এদিকে গতিশীল, সামনের দিকে গতিশীল, তাহলে সামনের দিকে গতিশীল হলে আমি যদি এখান থেকে একটা আলো ফেলি, আবার এইখান থেকেও একটা আলো ফেলি, তাহলে এই যে অবজারভার, যে ব্যক্তি বসে আছে, তার কাছে মনে হবে যে আলো একই সাথে তার দিকে আসতেছে তার পার্সপেক্টিভ থেকে। কিন্তু যদি দূরবর্তী কোনো জায়গা থেকে কেউ একজন দেখে, যেহেতু এটা গতিশীল হওয়ার কারণে আলো এদিকে আসতেছে, আবার এই আলো এদিকে আসতেছে, এখন যেহেতু এটা এই দিকে গতিশীল, তাহলে এই আলোটা বিপরীত দিকে গতিশীল, তাহলে এই যে বেগ এইটার সাথে আলোর বেগটা যুক্ত হবে প্রতিকূলে আর অনুকূলে, অর্থাৎ এই যে এটা যেদিকে যাচ্ছে এটা এইদিকে, আর বিপরীত দিক দিয়ে আসলে বেগ যোগ হয়। আর এইটা হচ্ছে আলো এইদিকে আসতেছে, আর এই বস্তুটাও বা গাড়িটাও এইদিকে যাচ্ছে, তাহলে কি হবে, আলো যেহেতু সামনে যাচ্ছে, যত গাড়িটাও সামনে যাচ্ছে, তার মানে প্রতিকূলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটু দেরিতে পৌঁছাবে, এটা আগে পৌঁছে যাবে, এটা দেরিতে পৌঁছে যাবে। এরকম হচ্ছে আমাদের নর্মাল অবজারভেশনের ক্ষেত্রে আমাদের মনে হবে। কিন্তু যেহেতু থিওরি অফ রিলেটিভিটি বলতেছে যে সময়ের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটা আগে পৌঁছায় যাওয়ার কথা, দুঃখিত সময়ের বলতেছে, আলোর বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নর্মালি দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা আগে পৌঁছায় যাওয়ার কথা, বেগ বেশি হবে, আর এইখানে মনে হচ্ছে যে বেগ কমে যাবে। তাহলে বেগ কমবে বাড়বে এটা আমাদের কাছে নর্মাল দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা আসলে কি ঘটবে, ঘটনা ঘটবে হচ্ছে আলো আসলে একই সময়ে এই ব্যক্তির কাছেও পৌঁছাবে, এই ব্যক্তি এইখান থেকে এইখানেও যে সময় মানে যখন পৌঁছাবে, যে বেগে পৌঁছাবে, এইখান থেকে এইখানেও আসলে ঠিক একই বেগে পৌঁছাবে।
তাহলে একই বেগে যদি পৌঁছাইতে হয় তাহলে ঘটবে কি, ঘটনাটা কি ঘটবে? তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছে যে আমাকে এই যেহেতু দূরত্ব সেম, তার মানে হচ্ছে সময় হয় বেড়ে যাইতে হবে আর না হয় সময় কমে যাইতে হবে। হয় কমে যাবে সময়, না হয় বেড়ে যাবে। তাহলে সময় কমে যাবে আর বেড়ে যাবে কেন হচ্ছে? দেখেন, এইখানে আলোর বেগ সেম রাখতে চাচ্ছি আমি, আলোর বেগ এখানে সেম। তো আলোর বেগ সেম হইলে এখানে দূরত্বটা কিছুটা বেশি হইতে হবে না? তো একটু আগে আমরা যেই ম্যাথের সাহায্যে দেখলাম যে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে সময় যদি আমাকে, এই বেগ যদি আমাকে সেম রাখতে হয় তাহলে সময় আমার বেশি লাগে। আবার এখানে দূরত্বটা কমে যাচ্ছে, দূরত্বটা যেহেতু কমে যাচ্ছে, বেগ যদি আমাকে সেম রাখতে হয় তাহলে সময়ের পরিমাণও কমে যাবে। তাহলে আলটিমেটলি যদি বেগ সেম রাখতে হয় তাহলে হয় সময় কমে যাবে, না হয় সময় বেড়ে যাবে। এবং এই কনসেপ্টটাই হচ্ছে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার জিনিস, যে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে এমন হতে পারে যে কোনো কোনো সময় সময় বেড়ে যাবে অথবা কোনো কোনো সময় সময় কমে যাবে, অর্থাৎ সময় আমাদের অ্যাবসোলিউট থাকতেছে না। তো আরও বিস্তারিত আলোচনা আছে, আরও কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে বিজ্ঞানীরা প্রাথমিকভাবেই চিন্তা করছে বা গবেষণা করে সত্য প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে একবার একটা স্পেসশিপে একটা ঘড়ি, সময় যে ব্যাপারটা, গতিশীল থাকলে সময় কমে যাবে। তাহলে এখন গতিশীল থাকলে যেহেতু সময় কমে যাবে, তার মানে হচ্ছে একটা স্পেসশিপে একটা ঘড়িকে রেখে পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট জায়গা বা স্থান ঘুরে আসার পরে এটার সময় মেজারমেন্ট করা হয়েছে, এবং পাশাপাশি পৃথিবীতে নর্মাল অবস্থায় একটা ঘড়ি রাখা হয়েছিল। তো যখন ওই রকেটটা ঘুরে পৃথিবীতে আসছে তখন দেখা গেছে যে ওই পৃথিবীতে রাখা ঘড়িটার যে সময় আর এই যেটা রকেটে রাখা ছিল সেটার সময়ের মধ্যে সামান্য পার্থক্য দেখা গেছে। তার মানে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময়ের তারতম্য হতে পারে। এরকম আরও মজার মজার এক্সপেরিমেন্ট আসলে থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে হয়েছে। তো এগুলো আপনারা জানেন যেহেতু পড়েছেন। তো এইখান থেকে থিওরি অফ রিলেটিভিটি থেকে আমার মনে হয় যে বেসিক যে কনসেপ্টটা আছে, থিওরি অফ রিলেটিভিটি কী নিয়ে আলোচনা করে, থিওরি অফ রিলেটিভিটি কে কখন কিভাবে আসলে এই আলোচনাগুলো নিয়ে আসছে, এর পার্সপেক্টিভে আইনস্টাইনের পাশাপাশি আর কোন কোন বিজ্ঞানীর ভালো ভালো অবদান আছে, সেই জিনিসগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে যে এই যে টাইম যে শর্ট হয়ে যাচ্ছে বা টাইম কমতেছে বাড়তেছে, লেন্থ যে কমতেছে, তো এই জিনিসগুলো হিসেবে আসতে পারে, সূত্রগুলো এমসিকিউ আকারে আসতে পারে। যে আমাদের যে টাইমের ক্যালকুলেশনটা আমরা করব সেটা হচ্ছে এই সূত্রের সাহায্যে, বিখ্যাত সূত্র আপনারা সবাই জানেন এই সূত্রগুলো। তো এই সূত্রগুলো দেখে রাখতে পারেন, এমসিকিউতে কাজে দিবে। তো আমি আসলে থিওরি অফ রিলেটিভিটি আসলে আমি নিজেই ঠিকমতো আপনাদেরকে বুঝাইতে পারিনি, কারণ বোঝানো সম্ভব না। কারণ যে এই টপিক্সটা আপনারা ভালো করেই জানেন যে বুঝতে হলে অনেক ডিটেলস আলোচনার প্রয়োজন। একেবারে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাইতে পারলে হয়তো ওইভাবে হয়তো আমি বুঝাইতে পারবো না, কিন্তু বুঝাইতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন বা আরও ক্লিয়ার হতো। তো থিওরি অফ রিলেটিভিটি থেকে আমি ওই যে বললাম ইতিহাস থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। কনসেপ্টগুলো যদি আপনারা একটু ক্লিয়ার রাখেন, আলোর বৈশিষ্ট্যগুলো যে কিভাবে কাজ করতেছে এবং হচ্ছে ইতিহাস, কোন বিজ্ঞানী কোন জিনিসগুলো নিয়ে কাজ করছে, সেগুলো মনে রাখতে পারলে আমার মনে হয় হচ্ছে এই থিওরি অফ রিলেটিভিটির জন্য এমসিকিউ কভার হয়ে যাবে। কারণ এখানের যে ডেরিভেশনগুলো আছে, যে ধরনের সূত্র এবং যে ধরনের ক্যালকুলেশনগুলো আছে, এত বিশাল ক্যালকুলেশন অন্য কোথাও নাই। সো এমসিকিউ পরীক্ষার জন্য তো আর এগুলো দেখতে হবে না, এটা আপনারা বুঝেনি। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আর আমার মনে হয় এই টপিক্সটার কনসেপ্টটাই মূল আপনারা ক্লিয়ার হতে পারলে এখান থেকে এমসিকিউ আনসার করতে পারবেন আশা করি। ঠিক আছে, আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল। খুব বেশি কনসেপ্ট আনা যায় নাই বা ডিটেলস আলোচনাও আনা যায় নাই। আমি জাস্ট একটু যদিও কিছু কনসেপ্ট, যেহেতু থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট তো কিছু এলোমেলো হয়ে গেছে, হয়তো আগে পরে চলে আসছে অনেক তথ্যই, ওই যে ধারাবাহিকতা রক্ষা করা যায় না এই ছোট ছোট টপিকস পড়াইতে যে। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং আশা করি আপনাদের প্রস্তুতি ভালোই চলতেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।